আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের হলো কি যে এই যে পরিসংখ্যান বিষয়ে আমরা একটু আলোচনা করব, দেন আমরা শুরু করতেছি, ঠিক আছে? তো তোমাদের কি এটা একটা প্লাস পয়েন্ট, এই যে পরিসংখ্যান যে টপিকটা আছে এটা কি তোমাদের একটা প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট? কারণ তোমার আগে যেমন সৃজনশীল কয়টা ছিল, 7টা সৃজনশীল ছিল। এখন তোমাদের আনসার করতে হবে কয়টা সৃজনশীল, 5টা। তো তার মধ্যে থেকে এই পরিসংখ্যান থেকে তুমি 10-এর মধ্যে 10 পাওয়ার জন্য ট্রাই করবা। পরিসংখ্যানে যেন কোনো মার্কস কাটা না যায়, ঠিক আছে? এইভাবে পড়াশোনা করবা। তো পরিসংখ্যানে সহজ একটা বিষয়, সবাই পারে, যে স্টুডেন্ট খারাপ ভালো সবাই কিন্তু এই পরিসংখ্যানটা পারে। তো পরিসংখ্যানটা যদি ভালোভাবে পড়তে পারি, এখানে কয়েকটা টপিক আছে, এই টপিকগুলো যদি আমরা ভালোভাবে পারি তাহলে এখান থেকে প্রশ্নগুলো আসে আর কি। মানে নতুন কোনো কিছু আসার সম্ভাবনা নাই, এখানে নতুন কিছু নাই, সবই কি পুরাতন বিষয়। তো দেখো আমরা শুরু করতেছি যে প্রথমে আমাদের কি আছে, যে পরিসংখ্যানের মধ্যে যদি আমাদের আগের যুগের, মানে আগের যুগের বলতে তোমরা ছোটবেলায় পড়াশোনা করছো, যেমন কি থাকে যে কতগুলো সংখ্যা সাজানো থাকে, 1 2 52 53 54 এরকম ভাবে অনেকগুলো সংখ্যা থাকে। এইগুলাকে কি করতে হয়, প্রথমে একটা সারণী তৈরি করতে হয়, ঠিক আছে? তো ওইগুলোর জন্য কি প্রথমে আমাদের ট্যালি ভাবে সারণী তৈরি করতে হয়, সেই সারণী আমরা তৈরি করব। আরেকটা বিষয় আছে গড় নির্ণয়। কি কি আমাদের এই অধ্যায়ে কয়টা টপিক আছে, টপিকগুলো একটু দেখো। 1 নাম্বার টপিক হলো কি যে গড়, ঠিক আছে? গড়ের কয়টা পদ্ধতি আছে? 2টা পদ্ধতি আছে। একটা হলো গাণিতিক পদ্ধতি, আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি, ঠিক আছে? গাণিতিক মানে কি, এটা নরমাল পদ্ধতি, ঠিক আছে? আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। তারপরে আছে হলো মধ্যক। মধ্যকেরও তোমার ধরো 2 ধরনের আছে, একটা হলো সারণী তৈরি করা থাকে সেটার মধ্যক, আর আরেকটা হইলো কি যে এমনি নরমাল সংখ্যাগুলো দেওয়া থাকে সেটার মধ্যক, ঠিক আছে? তো মধ্যকেরও 2টা ভাগ আছে, একটা হলো জোরের জন্য, একটা হলো বিজোরের জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে 3 নম্বরে আছে হলো প্রচুরক। প্রচুরকের কোনো ধর্ম নাই। প্রচুরকের জন্য কি করতে হবে আমাদের, যে ওই নর্মাল একটা সূত্র আছে, সূত্র দিয়ে আমরা করে ফেলবো প্রচুরক। তারপরে আছে আমাদের লেখচিত্র। লেখচিত্রের মধ্যে কয়টা লেখচিত্র আছে? 3 ধরনের। একটা আছে হইলো আমাদের আয়তলেখ, এটা বেশি আসে না, এই আয়তলেখটা বেশি আসে না, তারপর আমরা শিখবো। আর আয়তলেখ থেকে দেন আছে হইলো আমাদের বহুভুজ, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ, ঠিক আছে? গণসংখ্যা বহুভুজ। এরপরে 6 নম্বরে যেটা আছে, 6 নম্বরে আছে হলো তোমার কি যে অজীব রেখা, অজীব রেখা। আচ্ছা, অজীব রেখা। তো এইখানে আমাদের এই অজীব রেখা করার জন্য আর এই মধ্যক, অজীব রেখা করার জন্য আর হলো এই মধ্যক নির্ণয় করার জন্য আমাদের কি লাগে? ক্রমযোজিত গণসংখ্যা লাগে। কি লাগে? ক্রমযোজিত গণসংখ্যার দরকার হয়। বুঝতে পারছো? তো ক্রমযোজিত গণসংখ্যাটা কি, যে গণসংখ্যাগুলো আমরা যোগ করে একটার পর একটা যোগ করে করে যেইগুলা পাই সেগুলাকে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা কোন কাজে লাগে? ক্রমযোজিত গণসংখ্যা লাগে হলো আমাদের মধ্যক তৈরির জন্য আর হলো অজীব রেখার জন্য, ঠিক আছে? আর আর বাকিগুলাতে তোমার গড়ের যেমন পদ্ধতিতে কি লাগে, আমাদের মধ্যমান দরকার হয়, ঠিক আছে? তো আমাদের এই হলো আমাদের বেসিকটা। আরেকটা জিনিস হলো কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতা হলো 3টা, গড়, মধ্যক আর হলো প্রচুরক। আর এখান থেকে আমাদের কয়েকটা আছে, বিন্যস্ত, উপত্য আর হলো অবিন্যস্ত। আরেকটা আছে হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর হলো বিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো বিচ্ছিন্ন শ্রেণীসীমা আর হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে। তো আরেকটা বিষয় হলো যে তোমাদের এমসিকিউতে একটা প্রশ্ন আসে যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক বা নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, ঠিক আছে? তো এটা তোমার 2 মার্কের জন্য ক নাম্বার প্রশ্ন আসতে পারে, বিচ্ছিন্ন চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক। নিচে প্রশ্ন আসে যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। তো যেমন ধরো আমাদের বয়স, উচ্চতা, ওজন, এইগুলা কি বলতো? এইগুলা হলো আমাদের অবিচ্ছিন্ন, ঠিক আছে? এগুলা কি আমাদের অবিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন কি, যেমন আমাদের যেমন আরো কি আছে, বুঝতে পারছো? বিচ্ছিন্ন চলক আর কি অবিচ্ছিন্ন। যেই চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা সেগুলো কি বিচ্ছিন্ন। যেমন দেখো, তোমার যদি বলে মানুষ, জনসংখ্যার যদি একটা হিসাব বলা হয় জনসংখ্যা, এটাকে তুমি পয়েন্টে নিতে পারবা না। তুমি 5 জন, 6 জন, 7 জন এরকম মানুষ। কিন্তু ওজন, ওজন কি, ওজনকে তুমি পয়েন্ট বলতে পারবা যে 7.5 কেজি। আবার ধরো 75.10 কেজি, এরকম বলা যায়। বাট মানুষকে কখনো পূর্ণ সংখ্যা বাদে অন্য কিছুতে কাউন্ট করা যায় না। তো অপশনের মধ্যে তুমি দেখবা যে যেটা পূর্ণ সংখ্যা হবে সেটা হলো বিচ্ছিন্ন, ঠিক আছে? আর আরেকটা বিষয় আছে, তুমি যেগুলো না বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় তুমি দেখবা যে কয়েকটা জিনিস আছে একই রকম আর একটা আছে ভিন্ন। যেমন ধরো জনসংখ্যা, জনসংখ্যা তো তোমার পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কিছুতে প্রকাশ করা যায় না।
আর ওজন, তারপর তোমার বয়স, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা ছাড়াও পয়েন্টে হিসাব করা যায়। তোমার যেমন 5 বছর 6 মাস, 20 বছর 6 মাস, 7 বছর 3 মাস এরকম বয়স হয়ে যায়। বাট মানুষ কখনো পূর্ণ সংখ্যা ছাড়া হয় না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা কিন্তু আসতে পারে। আচ্ছা, তো এটা যদি কমপ্লিট হয়ে যায়, তো আমরা পরবর্তীতে আমাদের প্রশ্নে চলে যাইতেছি। দেখছো, তো আমরা আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের কি আছে দেখো, একটা সারণী দেওয়া আছে, এটার মধ্যক নির্ণয় করতে বলছে। প্রথমত আমাদের কি বলছে, এটার মধ্যক নির্ণয় করতে আমাদের বলছে। সিকিউ নাম্বার 1। আচ্ছা দেখো, এখানে যদি এটার মধ্যকের জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এটা যেহেতু আমাদের অবিন্যস্ত আছে, বিন্যস্ত করা নাই, সেহেতু আমাদের এটা কি করতে হবে, প্রথমে আমাদের সাজাইতে হবে ঊর্ধ্বক্রমে। কি করতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। তো এখানে লিখবো যে ক নাম্বার দিয়ে লিখবো যে উপাত্তগুলোকে আমরা কি করে পাই, যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজায় কি পাই বলতো, ঊর্ধ্বক্রমে সাজায় পাই হলো তোমার, দেখো যে কি আছে, সর্বপ্রথম ছোটটা কি আছে, 6, 6, 7, 8, তারপরে 6, 7, 8, তারপরে হলো কত আছে, 11, 14, 17, 11, 14, 17। আচ্ছা, এখানে কি কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6টা। এখানে n এর মান কত, 6 লিখবা। এখানে n = 6, যা জোড় সংখ্যা। ওই যে আমি বলছিলাম জোড় সংখ্যার জন্য একটা হবে, আর বিজোড় সংখ্যার জন্য কি আরেকটা পদ্ধতি হবে। এখন আমরা কি করব, এই জোড় সংখ্যা বের করব। আচ্ছা আচ্ছা, তোমাদের কমেন্ট, আচ্ছা, তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করবা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে n কি আমাদের জোড় সংখ্যা, তো এটার সূত্র আমাদের কি হবে, তাহলে মধ্যক সমান কি হবে জানো, জোড় সংখ্যা থাকলে মধ্যক হবে এইটা, যে n/2 তম পদ যোগ হইল n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই কত, 2। n/2 তম পদ প্লাস হলো n/2 + 1 তম পদ। ওকে, এরপর আমরা কি করব, n/2, n এর মান কত, এখানে 6, 6/2 প্লাস হলো 6/2 + 1, এই যে এটা। আচ্ছা, তম পদ লিখবা, এখানে তম পদ, এখানে তম পদ লিখবা। এরপরে 2, এই যে আমি আজকে যাইগুলো করাবো এর বাইরে কোনো কিছু আসবে না। আর 6/2 3 তম পদ, আর হলো 4 তম পদ ডিভাইড বাই 2। 3 তম পদ কত, এই জায়গায় 3 তম পদ হলো আমাদের কত, দেখো তো, এই যে হলো আমাদের 3 তম পদ, দেখো 1, 2, 3 কত, 8, প্লাস হলো 4 তম পদ কত, 11 ডিভাইড বাই 2 দিয়ে দাও, তাহলে কত হয়, 8 আর 11 কত, 19, 19 ভাগ হলো 2 কত হবে, 19 ভাগ 2 হলে 9 × 18, 9.5। তাহলে উত্তর কত, 9.5 কি হবে উত্তর। তাহলে নিম্নের মধ্যক কত, এই 9.5। বুঝতে পারছো, তো বলো বুঝতে পারছো কিনা। এটা হলো কি আমাদের, তোমাকে যদি মধ্যক নির্ণয় করতে বলে এই পদ্ধতি, আর তোমাকে যদি শুধুমাত্র একটা বক্স, মানে একটা সারণী তৈরি করে দেয়, সারণীতে মধ্যক তৈরির আরেকটা পদ্ধতি আছে। বাট সারণীতে যদি এরকম শ্রেণী ব্যাপ্তি না দিয়ে যদি নরমাল দেওয়া থাকে, তাহলে আমরা সেটাও করব একটু পরে। দেখো, সেটার জন্য আমরা কি করব, ক্রমযুক্ত গণসংখ্যা দিয়ে করব। এখন দেখো, এখানে যদি এটা 1, 2, 3, 4, 5, 6, 7 আছে, সরি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, ঠিক আছে। তো 6টা আছে না, তো এর মান কি জোড়। যদি এটা জোড় না থেকে বিজোড় থাকতো, তাহলে আমরা কি করতাম, ধরো এখানে আমাদের এই অঙ্কটা, এখানে 17 না থেকে, এই মনে করো 17 নাই, এটা কিন্তু অঙ্ক শেষ। আমি নতুন একটা অঙ্কের কথা বলতেছি। ধরো এখানে কিন্তু আমাদের 17 নাই, তাহলে কয়টা আছে, 1, 2, 3, 4, 5টা আছে। কি আছে, 5টা। তো ওই ক্ষেত্রে অঙ্কটা আমরা কিভাবে করতাম, ওই ক্ষেত্রে আমরা করতাম যে n = 5, যা বিজোড় সংখ্যা। এটা একদম সিম্পল। তাহলে মধ্যক সমান কত হইতো, তাহলে মধ্যক হইতো হইলো n + 1 ডিভাইড বাই 2 তম পদ। তাহলে সমান কত, n এর মান কত ছিল, 5, 5 + 1 ডিভাইড বাই 2, তো তম পদ তাহলে 6/2 তম পদ মানে কত, 3 তম পদ। তো 3 তম পদ পেয়েছেন কত আছে, 1, 2, 3, 8। এই 8 হলো কি আমাদের মধ্যক। বোঝা গেছে।
যদি আমাদের বিজোড় সংখ্যা থাকতো তাহলে সিম্পল, বাট জোড় সংখ্যা থাকলে একটু বড় হয় অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে এখান থেকে আমি এইভাবে প্রমাণ করতে পারি। দেখো এই যে বাদ 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 বাদ, তাহলে এই 8 হলো কি আমাদের মধ্যক। তো এমসিকিউর ক্ষেত্রে আসলে তুমি আর এইভাবে অঙ্ক করার দরকার নাই, তুমি প্রথমে সাজাবা, সাজাইয়া এই পাশ থেকে এটা বাদ দিবা, এই পাশ থেকে বাদ দিবা, এই পাশ থেকে বাদ দিবা, এই পাশ থেকে বাদ দিবা, বোঝা গেছে? তারপরে জাস্ট দুটার মধ্যবিন্দু সংখ্যা নির্ণয় করে ফেলবা। এখন তোমার যদি এই অঙ্কটাই যদি তোমার কিভাবে আসতো, এমসিকিউতে আসতো, তুমি কিভাবে করতা? এত কিছু করার দরকার নাই। এমসিকিউতে আসলে এখানে কি 17 ছিল, তুমি কি করতা? এই পাশ থেকে একটা বাদ দিতা, 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 তাহলে মাঝখানে থাকতো কত? 8 আর 11। তো তুমি কি করতা? 8 যোগ 11 ভাগ 2, এই অ্যান্সারটাই কি আমাদের মধ্যক। জাস্ট এত কিছু লেখার আমাদের কোনো দরকার নাই। বুঝতে পারছো সবাই? বুঝতে পারো? আমাকে একটু বলো যে বুঝতে পারছো কিনা। এসএসসি ব্যাচ স্টুডেন্ট নিয়ে এক্সামের হেল্প করার জন্য অনেক গ্রুপ আছে, তোমার আবার এক্সট্রা করে গ্রুপ খোলার দরকার নাই। আমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা 9টা বোর্ডের জন্য 9টা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে 3টা থেকে 4টা গ্রুপ আছে, এইগুলোতে জয়েন হলেই তোমার হয়ে যাবে। এক্সট্রা করে গ্রুপ খুইলা সেইখানে তোমার পড়ার নামে কিছু হয় না, হুদাই গল্প হয়, ঝরগা হয়, এই ওই কমেন্ট মানে মেসেজ করে সময় নষ্ট, ঠিক আছে? আচ্ছা, যদি তোমার পড়ার জন্য গ্রুপ দরকার হয়, আমাদের প্রত্যেকটা বোর্ডের গ্রুপ আছে, প্রত্যেকটা বোর্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমাদের যে মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখবো ওই যে ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, ওইখানে গেলে তো তুমি প্রত্যেকটা তোমাদের বোর্ডের যে আলাদা গ্রুপগুলো আছে সেগুলো পাই যাবা, ওইখানে জয়েন হয়ে নিও। আচ্ছা, এরপর আসো পরবর্তীতে দেখো, তারপরে আসো দেখো আমরা খ নাম্বারটা করি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়। আচ্ছা, এখন আমরা করবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়। এখন সব সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়টা কি হয় জানো? একটু বড় হয়। বড় হইলেও ওইখানে কি মানগুলো আমাদের ছোট ছোট থাকে, তো আমাদের জন্য কি হয়? সহজ হয়। তো আমরা এখন 2 নম্বর অঙ্কটা করি যে এটারে কি করব? সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করব। গণ নির্ণয়ের কয়টা পদ্ধতি আছে? 2টা। তো 2টার মধ্যে আমরা এখন করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়। ওকে, আচ্ছা দেখো তাইলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়টা কিভাবে করি আমরা। তো দেখো যে খ নম্বরে আছে, আমরা এখন কি লিখবো? যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়ের জন্য সারণী নিম্নরূপ। এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী কি? নিম্নরূপ। এখন আমরা কি করব? এটা সারণী তৈরি করব। ত্রিকোণমিতি ক্লাস হয়ে গেছে, সেখানে যতগুলো এমসিকিউ সিকিউ করাইছে ওগুলো করো, তাহলে ওইখান থেকে কমন পাবা। তো দেখো আমরা এখন সারণী তৈরি করব। সংক্ষিপ্ত পদ্ধতির জন্য আমাদের কয়টা ঘর লাগবে বলো তো? পাশাপাশি ঘর কয়টা লাগবে? সংক্ষিপ্ত পদ্ধতির জন্য আমাদের ঘর লাগবে হলো পাশাপাশি 1 2 3 5টা ঘর লাগবে। কয়টা ঘর লাগবে? 5টা ঘর, ঠিক আছে? কয়টা ঘর লাগবে? 5টা, টোটাল 5টা ঘর লাগবে। তো এই 5টা ঘর আমরা এখন আঁকবো। ওকে, তো প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তি সবই দিব, তুমি আমাকে মেসেজ করো, তাহলে গ্রুপে অ্যাড দিয়ে দিব। 5টাই পাশাপাশি 5টা লাগবে। 1টা 2টা 3টা 4টা 5টা। আর পাশাপাশি নিচে কয়টা লাগবে? 1 2 3 4 5 6 7 8টা আছে। 1 2 3 4 5 6 7 8 আর এক্সট্রা আরেকটা লাগবে, এই যে। ওকে, এখন দেখো আমরা কি করব? নিচের গুলা মুছে দেই। তো এটা ভালোভাবে নোট মনে রাখবা, ঠিক আছে? এই যে একটা অঙ্ক শিখিয়ে দিছি, এটা দিয়ে তুমি সারা জীবন কাজে লাগাইতে পারবা, আর তোমার লাগবে না। এই যে একটা অঙ্ক শিখিয়ে দিছি, এটাই তোমার লাগবে, আর কোনো তোমার দরকার নাই। এখন দেখো কি করবা এখান থেকে, যে তুমি কি করবা এখানে ভালোভাবে দেখো। তোমার জন্য কি করতে হবে দেখো, এখানে তুমি প্রথমে লিখবা শ্রেণী ব্যাপ্তি। 2 নম্বর ঘরটা হলো কি? মধ্যমান। 2 নম্বর ঘরটা কি হবে? মধ্যমান। মধ্যমান হইলো xi। আর তারপরে লিখবো হইলো কি? ধাপ বিচ্যুত, সরি আরেকটা লিখবো গণসংখ্যা। গণসংখ্যা fi। এরপর লিখবো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। এখানে চাইলে তুমি সূত্রটা লিখে দিতে পারো, চাইলে তুমি এখান থেকে সূত্র লিখবা। ui = xi - a
এক্স আই মাইনাস হলো এ, আরেকটা হলো এইচ, ঠিক আছে? নিচে এটা হলো এইচ, এক্স আই মাইনাস এ ডিভাইড বাই এইচ, ঠিক আছে? আচ্ছা শোনো তাইলে এইচ হইলে এখন আরেকটা লাস্টটা কি হবে, এফ আই ইউআই, এফ আই আর কি ইউআই, এফ আই ইউআই। ওকে, এরপরে আসো এখন আমরা কি করব, মানগুলো বসাই দেই, যে 36 থেকে 40, 40, তারপরে তোমার 41 থেকে 45, তারপরে ধরো 46 থেকে 50, তারপরে 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, ঠিক আছে? আচ্ছা এখন আরেকটা জিনিস তোমাকে বলি, এই যে এইচ, এইচ জিনিসটা কি, এই যে এইচ, এইচ মানে হলো শ্রেণী ব্যক্তি কত। তো এখন এইখানে বলতো শ্রেণী ব্যক্তি কত আছে, তুমি হিসাব করবা কিভাবে, এইভাবে গুনবা, এইভাবে গুনবা, 36 দেওয়া আছে না, এইভাবে গুনবা, 36, 37, 38, 39, 40 সবগুলাই গুনবা। এমনিতে আমরা যখন নর্মালি গুণ করি, সরি বিয়োগ করি, তখন আমরা কি করি, 36 থেকে যদি আমরা 40 বিয়োগ করি তাহলে কিভাবে গুণ যোগ করি, বিয়োগটা এইভাবে করি, 36 এর পরেরটা ধরি, 36 থেকে কিন্তু আমরা হিসাব করি না, আমরা হিসাব করি কার থেকে, 37 থেকে, 37, 38, 39, 40, 4। বাট এইখানে তুমি হিসাব করবা কোন জায়গা থেকে জানো, এই 36 থেকে হিসাব করবা, 36, 37, 38, 39, 40, তাহলে কয় ঘর হলো, 5 ঘর টোটাল। বুঝছো, অনেকে এই ভুলটা করে যে 36 এর পরে থেকে হিসাব করে, 37, 38, 39, 40 এইভাবে অনেকে হিসাব করে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা এটা এইভাবে থাকলে আমরা কি করব, সবগুলো হিসাব করব, 1 2 3 4 5 ঘর। ওকে, তাহলে এইচ এর মান কত, এখানে এখানে এইচ এর মান হলো কত আমাদের 5। আচ্ছা আরেকটা আছে যে তোমার যদি এই 40 আর এই জায়গার সংখ্যাটা যদি মিলে যায়, আমি এখানে মার্ক করে দিতেছি লাল কলম দিয়ে, দেখো তোমার যদি এই জিনিসটা আর এই জিনিসটা মিলে যায়, তখন তুমি কি করবা, যে এইখানে যতগুলো গুণ বা তার থেকে এক বিয়োগ করে দিবা। যেমন এখানে কত 5 আছে, এটা এটা যদি মিলে যাইতো, এটা এটা মিলে যাইতো, এটা এটা মিলতো, এটা এটা মিলতো, মানে ওয়ান কাইন্ড অফ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। যদি তোমার কাছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকতো তাহলে তুমি কিভাবে হিসাব করতা, এইখান থেকে সম্পূর্ণটা হিসাব করে এক বিয়োগ করে দিতে, এখানে কত 5 হইতো, তো 5 থেকে এক বিয়োগ করে দিলে কত হবে, 4, তাহলে তখন এই শ্রেণীবৃত্তি কত হবে, 4 হবে। বুঝতে পারছো? আচ্ছা এটা কিন্তু মাথায় রাখবা, আউলেই ফেলবা না এটা। এখন আমরা মধ্যমান নির্ণয় করব। মধ্যমান কিভাবে হিসাব করব বলতো, মধ্যমানের জন্য আমরা কি করব, যে মধ্যমানের জন্য হলে আমরা এই দুইটা যোগ করে দুইটা ভাগ করে দিব। দেখো এখান থেকে আমি তোমার হিসাব করে বলি মধ্যমান আসলে কোনটা, মধ্যমান হলো এই দেখো, এই যে এইখান থেকে এইগুলোর মধ্যে এই 36 বাদ 40 বাদ 38 বাদ 39 বাদ, তাহলে মধ্যমান কত 38। তো তুমি এখানে যদি যোগ করো 36 প্লাস 40, তাহলে ডিভাইড বাই 2 দিলে কত হবে, এই 38 হবে। ওকে, দেন 41 আর 45 এর মধ্যে মধ্যমান কত, 41 যোগ 45 ভাগ হলো 2, 41 যোগ 45 ভাগ হলো 2 কত হবে 43, এটা কত হবে 48, এটা কত হবে 53, এটা কত হবে, একটা বের করলে বাকিগুলো এমনি বের করা যায়, এটা হবে কত 58, এটা কত হবে 63, এটা কত হবে 68। ঠিক আছে, এই হলো আমাদের মধ্যমান। এখন গণসংখ্যা তোমাদের দেওয়াই আছে 4 8 11 15 13 6 আর কত 3। এখন আসো ধাপ বিচ্যুতি। এখন এই ধাপ বিচ্যুতি আমরা কিভাবে বের করব, এখন আমরা কি করব, ধাপ বিচ্যুতি বের করব। ঠিক আছে, এই ধাপ বিচ্যুতি আমরা কিভাবে বের করব বলতো, দেখো ধাপ বিচ্যুতির আমাদের একটা সূত্র দেওয়া আছে, ধাপ বিচ্যুতির জন্য আমাদের একটা সূত্র দেওয়া আছে যে ইউআই ইজ ইকুয়াল টু, ইউআই হলো আমাদের ধাপ বিচ্যুতি, ইউআই এটা সমান দেওয়া আছে xi মাইনাস a ডিভাইড বাই হলো h। তার মানে এই প্রত্যেকটা ঘরের জন্য এই xi হলো এইটা, এই ঘরের জন্য xi এইটা, এই ঘরের জন্য xi এইটা, এই ঘরের জন্য xi এইটা। এখন আমি তোমাকে সূত্র দিয়ে ঠিকই দেখাবো, কিন্তু তোমাকে আমি একটা পদ্ধতি শিখাই দিব, তখন আর তোমার কি সূত্রের দরকার হবে না। ওকে, আচ্ছা শোনো, এখন এটা সংক্ষিপ্ত পদ্ধতি কেন বলছে এখন তুমি সেটা বুঝতে পারবা। এইখানে যে বিষয়টা আছে তোমার, এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত, এখানে এ দরকার, এ মানে কি জানো, এ হইলো আনুমানিক গড়, এ মানে কি, এ মানে হলো আনুমানিক গড়। এখন এটা আমরা কোনটাকে ধরবো, এ আমরা কোনটাকে ধরবো, এখন এ ধরার নিয়ম হইলো, আমি একটু বলি যে গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে, এই 15, সর্বোচ্চ গণসংখ্যা আছে কত 15 আছে, এই 15-র পাশেরটাকে তুমি ধরবা এ, এই 15-র সাথে যেই মানে 15-র সাথে যেই মধ্য সংখ্যাটা থাকবে, সরি মধ্য বিন্দুটা থাকবে, 15-র সাথে যেই মধ্যমানটা থাকবে সেটাকে তুমি ধরবা কি এ, মানে আনুমানিক গড়। ওকে, এখন শোনো কথা হইলো, তুমি বলতে পারো ভাইয়া এই 15 তো ডবল থাকতে পারে, একই তো 15 তো ডবল থাকতে পারে, তখন আমরা কোনটাকে ধরবো,
তখন তুমি ধরবা মাঝামাঝি যেটা থাকবে সেটাকে ধরবা। ধরো একটা 15 এখানে আছে আর একটা 15 নিচে আছে, তখন তুমি কোনটাকে ধরবা? মধ্যমান এই মাঝেরটাকে ধরবা। ওকে, আচ্ছা আবার শোনো, আবার ধরো তোমার কাছে তিনটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, তো তুলনামূলক ভাবে মাঝামাঝি যেটা আছে তুমি ওইটাকে ধরবা। এখন আমার কথা হইলো, তুমি যদি এইখান 1 2 3 4 5 6 7টা, এই 7টার মধ্যে থেকে তুমি যদি যে কোনো একটাকে ধরো তাও আমাদের হবে, কোনো সমস্যা নাই, লাস্টে আনসার একই রকম বের হবে। কিন্তু আমাদের একটা কি আছে বলে, কি বলে ওইটাকে, যে একটা কি বলে ওইটা, কি যেন বলে, ভুলে গেলাম, একটা ফর্মালিটিস আছে না, এই ফর্মালিটিসের জন্য আমরা কি করি, যে মাঝামাঝি যে সর্বোচ্চ সংখ্যাটা থাকে সেটার পাশে আমরা ধরি। ঠিক আছে, আর এই 15 যদি ধরো দুইটা না থাকে, যদি একটাই থাকতো বা এই 15 যদি নিচে থাকতো, তাহলে আমরা এইটাকেই ধরতাম। বুঝতে পারছো? তার মানে আমাদের এর মান আমরা কি পাইলাম? 53 পাইলাম আমাদের এর মান। এখন এই ঘরের জন্য তুমি এই সূত্র অ্যাপ্লাই করো। তো এই ঘরের মধ্যে কত আছে? এক্স আই কত? 38, 38 মাইনাস কত? 53, আর বাই কত? ডিভাইড বাই কত? এইচ, এইচ কত? 5। তো এটা হিসাব করে দেখো কত হয়। 38 বিয়োগ 53, 38 বিয়োগ 53 কত? -15, 15 5 দা ভাগ করলে 3 আসে, কত আসবে? এটা মান আসবে -3। তাই এখানে আমরা -3 বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা আমি করি, নিচেরটা করি, তারপর তোমাকে বুঝাবো, আমি একটু ওয়েট করো। এই 68 সাথে 68, এটাতে হিসাব করলে কত হবে? মধ্য বিচ্যুতি। তো এক্স এর জায়গায় বসবে 68 বিয়োগ কত বসবে? এ, মানে এ কত? 53, এই যে, আর ভাগ কত দিবা? 5। তা এটা করলে কত হবে জানো? 68 থেকে 53 বিয়োগ করলে কত হয়? 68 মাইনাস হলো 53, 15 হয়। তো এখানেও কি হবে? 3 হবে, +3। তাহলে এই জায়গায় তুমি 3 দিয়ে দাও। এখন তুমি কি প্রত্যেকটাই ভাবে বের করবা? সংক্ষিপ্ত পদ্ধতি যেহেতু বলছে, তো তুমি কি প্রত্যেকটাকে এই সূত্র দিয়ে এমনি বের করবা? তাহলে তোমার টাইম লাগবে না। তো এই এখন আসো শর্টকাট পদ্ধতি। তো তুমি যেটাকে এ ধরবা, তুমি ধরো এখানে ধরলা, এখানে ধরলা, এখানে যেখানে মনে হয় সেখানে ধরো, কোনো সমস্যা নাই। তুমি যেখানে এ ধরবা, এই এর সাথে এই জায়গায় 0 দিয়ে দিবা। আমার কথা বুঝছো? তুমি যেইটাকে এ ধরবা ওইটার পাশের যে ধাপ বিচ্যুতি আছে সেখানে তুমি কি দিবা? 0। আর উপরের দিকে সবগুলা মাইনাস দিয়ে দিয়ে যাবা, এই যে, আর নিচের দিকে সবগুলা প্লাস দিয়ে যাবা। উপর দিকে -1 -2 -3 -4 যতগুলো থাকবে, আর নিচের দিকে 1 2 3 4 যতগুলো থাকবে দিয়ে যাবা। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আমি আবার একটু বলতেছি, তুমি এইখান থেকে আমি আবার একটু বলি, প্রথমে 5টা ঘর তৈরি করবা, তারপর মধ্যপ্রান্ত তোমরা পারোই, আর গণসংখ্যা তো দেওয়াই থাকবে। আর ধাপ বিচ্যুতির জন্য তুমি কি করবা? এই যে এই সূত্র অ্যাপ্লাই করে যেগুলো করলাম, এইগুলো তুমি করবা না, কোনো দরকার নাই করার, আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট করলাম এখানে। তো তুমি কি করবা? যে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা যেটা থাকবে সেটার পাশে তুমি এ ধরবা। এখন আরো প্রশ্ন হলো কি, যে এই যে আমি যখন স্যারদের কাছে পড়ছি, এত ভালো করে বুঝাই দেয় না যে কোনটা জায়গায় এ ধরবা, কি ধরবা, এগুলো নর্মালি করাই যেত, এখানে এ ধরলাম এরকম ভাবে করাই যেত। বাট আমি বুঝি যে একটা স্টুডেন্টের এই প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরে, 2টা থাকলে 3টা থাকলে এগুলো কিভাবে করবে। তখন আমি তোমাদেরকে বলতেছি যে তোমার যদি এই 15 যদি ডবল থাকতো, তখন তুমি যে মাঝামাঝি যেটা আছে সেটাকে ধরতা, একটা ধরলেই হইতো, কিন্তু তুমি মাঝামাঝি যেটা আছে সেটাকে ধরলা। এখন আরেকটাও বলছি যে এইগুলোর মধ্যে যে কোনো একটাকে ধরলেও তোমার হবে আনসার একই আসবে। দেন তুমি কি করবা? এই এর পাশাপাশি যে 0টা আছে, ওইটা না, সরি, এর পাশাপাশি যে খালি ঘরটা থাকবে সেটাকে তুমি কি ধরবা? 0। আর উপরের দিকে -1 -2 -3, আর নিচের দিকে 1 2 3। ঠিক আছে, আচ্ছা এখন আমরা শিখবো হইলো কিভাবে সংক্ষিপ্ত হইলো সেটা দেখো। এই যে আমাদের এটার জন্য কোনো ক্যালকুলেটরের দরকার হবে না। এখন গুণ করতে দেখো, 3 4 কত? 12, -12, 8 2 কত? -16, 11 অক্ষে কত? -11, আর 0 দিয়ে গুণ করলে 0 হয়। 13 অক্ষে কত? 13, 6 2 কত? 12, 3 3 কত? 9। আর এইখান থেকে যদি গণসংখ্যা আমরা যোগ করি তাহলে কত হবে? গণসংখ্যা যোগ করলে এখানে আমাদের গণসংখ্যা যোগ করলে আসবে হইলো 4 + 8 + 11 + 15 + 13 + 6 + 3, টোটাল হলো 60 আছে। n = 60। আর এইখানে आंसर কত হইতেছে? এখন তোমার ক্যালকুলেটরে এখানে যেমনে আছে তুমি ক্যালকুলেটরে এমনি তুলবা। বুঝছো? -12 প্রথমে তুলবা, -12, তারপর তুলবা -16, তারপরে -11, তারপরে 0 তো আর তোলার দরকার নাই, +13, +12, +9, তো টোটাল কত? -5 আসতেছে। এই যে আমাদের -5 দিয়ে দিলাম। এখন এই জায়গার যে সূত্রটা আছে, এই সূত্রটা তোমার একটু মনে রাখতে হবে, যে এই গড় নির্ণয়ের সূত্রটা আমাদের কি। তো এই গড় নির্ণয়ের সূত্রটা হলো এই যে, সুতরাং গড় = a + summation of fi ui
ডিভাইডেড বাই এন ইন্টু কত এইচ। তার মানে এ কত ধরছিলাম আমরা, এই 53, এখানে 53 দিয়ে দিবা, প্লাস দিয়া এইখানে তোমার এই এফআই ইউআই কত হবে -5, এই উপরে -5 আর নিচে কত এন এর মান কত 60, আর গুণ কত দিবা, গুণ হলো এইচ কত, এই যে এইচ এর মান 5, কেন 36 থেকে 40 পর্যন্ত কত 5, এই যে 5 দিয়ে দেবো। এখন ক্যালকুলেশন করো। এখন তোমরা বলতে পারো যে এখানে তো একজনের 53, আমি যদি অন্য একটা ধরি তাহলে আমার অন্য একটা মান চলে আসবে। আরে তোমার এইখানে যদি অন্য মান আসে, এই সবগুলো মানে তো তোমার চেঞ্জ হয়ে যাবে, এই মানটাও তো তাহলে চেঞ্জ হয়ে যাবে। তোমার এই জায়গায় যদি 53 যদি চেঞ্জ করে ফেলো তাহলে এই -5ও কি তোমার চেঞ্জ হয়ে যাবে। আলটিমেটলি তোমার অ্যান্সার আর আরেকজনের অ্যান্সার কি সেমই আসবে। তুমি যেইভাবে করো না কেন তোমার উত্তর কি আসবে, একই আসবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা এটাকে করি। কত হবে এখানে বলো তো, 53 প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যায়, আর উপরে আসে হলো তোমার কত 5 5 25, একবার করে ফেলি এখানে। উপরে আসে হলো 5 5 25, 25 ভাগ হলো 60, 60 কত আসে 0.4167। তো 53 থেকে 0.53 থেকে আমরা বিয়োগ করবো হলো 0.4167, কত হয় 52.5833। এই হইলো কি আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় তৈরি করলাম। এটা কি আমাদের আনসার। বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও যেটা কি ক্লিয়ার হয়েছে কিনা, বা কোথায় ক্লিয়ার হও নাই সেটা আমাকে একটু বলতে পারো। আমি তোমাকে 1 মিনিট সময় দিতেছি, এটা ভালোভাবে শিখো। আমি অনেকক্ষণ তোমাদের ক্লাস করাবো, বাট এটা তুমি ভালোভাবে শিখবা। শিখতে হবে পুরোপুরি, তোমার শিখতে হবে। পুরোপুরি না শিখলে কিন্তু হবে না। একটা প্রশ্ন তোমার উত্তর করতে হবে, এই 10 মার্ক কিন্তু তোমার একদম শিওর। এই 10 মার্ক তোমার দিতেই হবে, এই 10 মার্ক তোমার কোনো হেলাফেলা করা যাবে না। এইটাই তোমার একদম শিওর মার্কস। কিছু না পারলেও তোমার এটা পারতে হবে। তো বলো এখানে কোনো বুঝতে পারছো কিনা। আচ্ছা, এইখানে মধ্যমান সংখ্যা 2টা থাকলে কিভাবে বের করব? মধ্যমান সংখ্যা 2টা, মধ্যমান সংখ্যা 2টা থাকবে কেন? মধ্যমান সংখ্যা তো একটাই, এই জায়গায় মধ্যমান সংখ্যা তো একটাই, এখানে মধ্যমান তো তোমার এই যে একটাই, 53। যদি বড়, যদি এখানে তো আমাদের বিশাল বড় সংখ্যা যদি 2টা থাকতো, যেখানে একটাকে আমরা ধরতাম। ধরো 15 যদি আমাদের এখানে একটা আছে, অন্য জায়গায় একটা আছে, তা আমরা মাঝামাঝিটাকে ধরতাম একটা, এটার পাশে যে 53 সেটাকে আমরা ধরতাম, অন্যটা আমরা ধরতাম না। বা তুমি ওইটা ধরলেও হইতো, এমন না ধরতে, তুমি এই জায়গায় 58 ধরতে তাও হইতো, 48 ধরতে তাও হইতো, 38 ধরতে তাও হইতো। বুঝতে পারছো? তুমি যেটাকে ধরো না কেন কোনো সমস্যা নাই। তুমি যদি 48 ধরতা তাহলে এই জায়গায় 0 বসাইতা, আর উপরে -1 -2 আর নিচে কি 1 2 3 4 বসাইতা। তুমি যদি ধরো 63 যদি এ ধরতা তাহলে এই জায়গায় 0 বসাইতা, আর উপরে -1 -2 -3 -4 -5 আর কি মাইনাস নিচে কি +1 দিয়ে দিতা, তাও কিন্তু একই মান আসতো আমাদের। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মধ্যমান তো 2টা হবে না। আমি এখন নেক্সটে চলে যাইতেছি। ঠিক আছে? মধ্যমান বের করবা কেমনে? এইটাকে আর এটাকে যোগ করে 2তে ভাগ করবা, এইটা এটা যোগ করে 2তে ভাগ, এটা যোগ করে 2তে ভাগ, এটা যোগ করে 2তে ভাগ। ঠিক আছে? যোগ করে করে 2তে ভাগ করে দিবা। আচ্ছা, ক্লিয়ার। তো এরপর আমরা বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করব। ঠিক আছে? অজীব রেখা, অজীব রেখার জন্য, অজীব রেখাটা সব থেকে অত লিখতে হয় না, অল্প একটু লিখলেই হয়। তো অজীব রেখার জন্য আমাদের কি করতে হয় জানো? অজীব রেখার জন্য হইলো আমাদের কি বের করতে হয় বলতো? ক্রমযোজিত গণসংখ্যা লাগে। অজীব রেখার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়, ক্রমযোজিত গণসংখ্যা। তো দেখো আমরা একটু করবো এখন এটাকে। দেখো এখন লিখবা যে ক্রমযোজিত অজীব রেখা অঙ্কনের জন্য সারণী নিম্নরূপ। ও সরি, আমি সারণীটা মুছে ফেললাম, দূর। লেখো অজীব রেখার জন্য সারণী নিম্নরূপ। তো কয়টা ঘর আছে? অজীব রেখার জন্য আমাদের ঘর লাগবে কয়টা? 3টা লাগবে। ঠিক আছে? কয়টা লাগবে? 3টা। এখানে আমাদের অনেক জায়গায় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে, আবার অনেক জায়গায় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে না। তো তোমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমার দরকার নাই, এই জায়গায় শুধু একটা হইলে, মানে নর্মাল শ্রেণীসীমা হইলেই হবে। এখানে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কোনো দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করতেছি এখন। যে এইখানে আমাদের পাশাপাশি ঘর হবে কয়টা?
একটা এক্সট্রা হবে, গণসংখ্যার পরে একটা ক্রমযোজিত গণসংখ্যা হবে, তিনটা হবে পাশাপাশি, একটা, দুইটা, তিনটা, 1 2 3 4 5 6 7। এখানে লিখবা যে শ্রেণীব্যাপ্তি, এখানে কি দেওয়া আছে শ্রেণী, হ্যাঁ শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, এখানে লিখবা গণসংখ্যা, আর এখানে লিখবা ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, তাই শ্রেণীব্যাপ্তি কি আছে 36 থেকে 40, তারপরে আছে কত 31 থেকে 41 থেকে 45, তারপরে লিখবা হইল 46 থেকে 50, 51 থেকে 55, তারপরে লিখবো হইল 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। তো এখানে গণসংখ্যা কি কি আছে 4 8 11 15 13 6 3, 13 6 আর হলো 3। এখন ক্রমযোজিত গণসংখ্যা কেমনে করতে হয় বলতো, প্রথমে 4 এর জায়গায় 4 লিখবা, 8 আর 4 কত 12, 12 আর 11 কত 10 10 হলো 20, 13 23, 23 আর 15 কত 5 আর 3 হলো 8, আর হলো 2 আর 1 3 38, 38 আর 13 কত 8 9 10 11 1 হাতে আমার 1 আর 3 কত 4 আর 1 5, 51, 51 আর 6 কত 57, 57 আর 3 কত 60। এই হলো কি আমাদের, এইটা কি আমাদের বলতো ক্রমযোজিত গণসংখ্যা। এখন এখানে একটা হিসাব আছে বুঝছো, এখানে বলতো আমাদের শ্রেণীব্যাপ্তি কত আছে। আচ্ছা আমি একটু তোমাদের শুনবো, এখানে শ্রেণীব্যাপ্তি কত একটু বলো তো আমাকে, শ্রেণীব্যাপ্তি কত আছে বলো। শ্রেণীব্যাপ্তি কত বলো তো। আচ্ছা এখানে শ্রেণীব্যাপ্তি কত আছে 5 আছে, কারণ 36 37 38 39 40 5 ঘর। আচ্ছা এখন আসো এখানে একটা লেখা লিখতে হবে, সেটা হলো যে আমরা এক্স অক্ষ বরাবর কত ঘর নিব আর ওয়াই অক্ষ বরাবর কত ঘর নিব, এইটা বুঝতে পারছো। তো এখানে আমরা কি লেখাটা লিখবো একটু আমি লিখে দিচ্ছি, একটু তোমরা লেখো, যে লিখবা যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর, এই লেখাটা লিখো ভালোভাবে, ঠিক আছে। প্রত্যেকটা পরীক্ষা আমি যেভাবে লিখতেছি এইভাবে তোমরা লিখবা। আয়তলেখ বা আয়তলেখ আর আরো আছে গণসংখ্যা বহুভুজ, এই প্রত্যেকটা লেখার জন্য আমি তোমাদেরকে একটা করে লেখা লিখে দিব, সেটা তোমরা সব সময় লিখবা, ঠিক আছে। এখন এখানে একটা মান ধরার বিষয় আছে, বুঝতে পারছো, এটা অনেকে বুঝে না। এক্স অক্ষ বরাবর কি লিখবা এখানে 5 ঘর, 5 ঘর সমান এখানে শ্রেণীব্যাপ্তি যা থাকবে, 5 শ্রেণীব্যাপ্তি কত আছে 5 একক, তো এখানে 5 একক লিখবা। আচ্ছা এখানে একটা বক্স আমি লিখে দিই, এই বক্সটা তুমি, আচ্ছা আমি এখানে লাল কলম দিয়ে একটু লিখে দিই, সারা জীবনের জন্য এইভাবে লিখবা, ঠিক আছে। এখানে সারা জীবনের জন্য একই জিনিস লিখবা তুমি, অন্য কোনো কিছু লেখার দরকার নাই। এই যে এই বক্সটা, এই লাল বক্সটার মানে আমি তোমাকে এখানে লিখে দিই, লাল বক্স। এখানে লাল বক্সের মধ্যে কত বসবে জানো, শ্রেণী ব্যক্তি যত থাকবে, শ্রেণীব্যাপ্তি যদি এখানে 10 থাকতো তাহলে আমরা এখানে লিখতাম 10 একক, শ্রেণীব্যাপ্তি যদি 15 থাকতো আমরা লিখতাম 15 একক, শ্রেণীব্যাপ্তি যদি 3 থাকতো তাহলে আমরা লিখতাম কি 3 একক, ঠিক আছে। আচ্ছা এটা ফিক্সড থাকবে, একদম ফিক্সড। এখানকার 5 ঘর আমাদের ফিক্সড। তোমাদের গ্রাফ পেপারে 5 ঘর পর পর একটা লাল কালার কালো কালার দেওয়া থাকে না, তো ওইটা তুমি কি রাখবা একদম ফিক্সড রাখবা, ঠিক আছে। ওইটা কোনো তুমি চেঞ্জ করবা না, চেঞ্জ করলে অন্যগুলা করবা, বাট ওইটা কখনো তুমি কি চেঞ্জ করবা না, বুঝতে পারছো। আচ্ছা তো ওইটা তুমি কখনো চেঞ্জ কি করবা না, ঠিক আছে। আচ্ছা এরপর আসো কি লিখবা, ছক কাগজে এক্স অক্ষ বরাবর, ছক কাগজে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 5 একক ধরে শ্রেণী ঊর্ধ্ব সীমা, কোনটা ঊর্ধ্ব, শ্রেণী ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা, ঠিক আছে, এবং ওয়াই অক্ষ বরাবর
ওয়াই অক্ষ বরাবর এইখানে আসো প্যাচ, এই ওয়াই অক্ষ বরাবর আমরা কিভাবে এখন কি করব, ঠিক আছে, আমরা এখন এই ওয়াই অক্ষ বরাবর কি করব, এইটাই হলো কি আমাদের একটা প্যাচ। এখন এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, ভালোভাবে মাথায় ঢুকাও। এখানে দেখো সর্বোচ্চ কত আছে 60, মানে আমাদের নিচের থেকে উপর পর্যন্ত কতটুক যাইতে হবে, 60 পর্যন্ত যাইতে হবে। নিচের থেকে উপর পর্যন্ত কতটুক যাইতে হবে, 60 পর্যন্ত যাইতে হবে। তো তুমি এখন একটা হিসাব করবা যে এখানে আমাদের কত আছে। আসলে তুমি কি হিসাব করবে বলো তো, এখানে আমাদের কয় ঘর আছে। দেখো আমি যদি এই মাঝামাঝি থেকে শুরু করি, এখান থেকে যদি আমি শুরু করি গুণা, তাহলে আমাদের সর্বোচ্চ কয় ঘর আছে বলতো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44। তার মানে আমি যদি প্রত্যেকটা ঘরে এক একক করে বসাই, তাহলে কি আমাদের এই গ্রাফ কি আটবে না, এই গ্রাফের মধ্যে কি আমি পুরা লেখচিত্রটা অঙ্কন করতে পারবো না। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, সেইটা যে ধরো তোমার কাছে যদি এরকম থাকে, তোমার বাসায় মনে করো 3টা রুম আছে। কয়টা রুম, 3টা রুম আছে। তো তোমার ধরো তোমার রুমে 3জন মানুষ আছে। কয়জন মানুষ আছে, 3জন মানুষ আছে। তো 3জন মানুষ যদি থাকে আর যদি রুম 3টা থাকে, তাহলে 3জনকে 3টা রুম দিয়ে দেওয়া হবে। তার মানে এক ঘর সমান এক একক। যদি পারফেক্টলি হইতো, ধরো আমাদের এখানে যদি সর্বোচ্চ কত থাকতো, যে সর্বোচ্চ যদি 40 থাকতো, তাহলে আমরা কি করতাম, এক ঘর সমান এক একক দিতে পারতাম। সেটা তোমার গ্রাফ কাগজের উপর নির্ভর করে। তোমার গ্রাফ পেপার যদি বড় থাকে তাহলে কোনো সমস্যা নাই, যদি অনেক বড় থাকে 60 ঘরের উপরে চলে যায়, তাহলে তুমি 60 বসাতে পারতা। বাট এখানে তো তোমার এক ঘর সমান এক একক তুমি নিতে পারবে না। কেন, কারণ এখানে কি ঘর সংখ্যা কম আছে, মানুষ বেশি আছে। তো তোমার যদি ধরো মানুষ আছে, ঘর সংখ্যা কয়টা, 3টা, তোমার ঘরের মধ্যে রুম কয়টা, 3টা, কিন্তু মানুষ আছে কয়জন, 6জন। ওই ক্ষেত্রে তুমি কি করবা, প্রত্যেকটা রুমে তুমি কয়জন করে দিবা, 2জন করে দিবা। তো ওই ক্ষেত্রে তুমি কি লিখবা, এক ঘর সমান 2 একক। মানে এই যে একক কোনগুলো, একক হলো এই যে এখানে 4 একক, এখানে 12 একক, এখানে 23 একক, এই যে 60 একক, এগুলাকে বলা হয় কি একক। এগুলাকে কি বলা হয়, একক বলা হয়। আর ঘর কোনগুলা, এই যেগুলা ঘর, 1 ঘর 2 ঘর, এগুলা কি ঘর। আচ্ছা, এরপরে আসো, যদি ধরো আমাদের কাছে এরকম থাকে যে মানুষ কম আছে, ধরো তোমার রুম আছে কয়টা, 4টা, আর মানুষ আছে কয়জন, 2জন, তাইলে তুমি এক একজনকে কয়টা করে ঘর দিবা, 2টা করে ঘর দিবা। একটা একককে তুমি কয় ঘর দিবা, 2টা করে। ধরো আমাদের এখানে সর্বোচ্চ কত ছিল, 40, আমরা ঘর গুনে দেখলাম কয়টা আছে, 40টা আছে। বাট ধরো এখানে যদি সর্বোচ্চ গণসংখ্যা যদি 20 থাকতো, এটা প্রত্যেকটার জন্য, এই লেখাটা কোন জন্য, প্রত্যেকটার জন্য। আমি ওই লিখে দেবো এটাকে। ধরো তোমার যদি গণসংখ্যা যদি 20 থাকতো, তখন তুমি কি করতা, প্রত্যেকটা ঘরে তুমি কয়জন করে দিতা, মানে 2 ঘরকে এক একক। তো তখন কি লিখতা, 2 ঘর সমান এক একক। তখন তুমি এখানকার 1 ঘর 2 ঘর, এই 1 ঘর 2 ঘর সমান তুমি কি নিতা, এক একক নিতা। তো আমি একটু পাশে লিখে দিই, এটা নোট করো, এটা একটু নোট করো, আমি পাশে এটা লিখে দিতেছি, এটা একটু নোট করো, ঠিক আছে। দেখো, তো দেখো আমি একটু পাশে লিখে দিই, এটা একটু, এটা হলো যে এটা কি লিখবা, এটা হলো তোমার এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষে সারা জীবন, এক্স অক্ষে 5 ঘর সমান এই বক্স, এই যে বক্সটা আমি এখানে লাল কালার দিয়ে দিই, এটা লেখো ভালোভাবে, লেখো এই বক্স এত ঘর, ঠিক আছে। এই যে আমি লিখে দিয়েছি, শ্রেণীবৃত্তি যত থাকবে তত ঘর। আর ওয়াই অক্ষে একটা হিসাব হলো আলাদা, ওয়াই অক্ষে একটু হিসাবটা জটিল। ওয়াই অক্ষে তোমার যদি ধরো গণসংখ্যা, এটা তো তোমার ক্রমযোজিত আছে, অনেক বড় হয়ে গেছে, বাট নর্মালি তোমার যদি আয়তলেখ অঙ্কন করো বা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এইখানে তো গণসংখ্যা থাকবে, তাই না। গণসংখ্যা যদি সর্বোচ্চ কত হয়, সর্বোচ্চ গণসংখ্যা যদি ধরো সর্বোচ্চ গণসংখ্যা যদি তোমার কত থাকে, 5 থেকে 10-এর মধ্যে, 5 থেকে 10-এর মধ্যে থাকে, তখন তুমি কি নিবা, তখন তুমি নিবা হইলো 1 ঘর সমান, সরি, তখন তুমি নিবা হলো 2 ঘর সমান 1 একক। তখন তুমি কি করবা, তোমার কি ঘরের মধ্যে লোকজন কম আছে কিন্তু রুম কি বেশি আছে, তো তুমি একটা একককে 2টা ঘরকে দিয়ে দিবা। আর তোমার গণসংখ্যা যদি কত থাকে, ধরো 20 থেকে 25-এর মধ্যে থাকে, তখন তুমি কি করবা, 20 থেকে 25 বা 30-এর মধ্যে থাকে, 30 পর্যন্ত আমাদের হয়, তো বা 20 থেকে 25-এই ধরো, 25-এর মধ্যে থাকলে তুমি কি করবা, আরো বেশি 10-এর পর থেকে, আচ্ছা 15, আমি 15 ধরি এখানে, 15 থেকে ধরো 25 পর্যন্ত থাকলো, তখন তুমি কি করবা, তখন তোমার হিসাব হবে 1 ঘর সমান 1 একক। তখন তুমি কি করতা, একটা ঘরকে একটা করে একক দিয়ে দিবা। এরপরে আসো, যদি তোমার বেশি থাকে, 35 ক্রস হয়ে যায়,
ধরো তোমার 30 থেকে যদি ধরো 40+ পর্যন্ত থাকে, তখন তুমি কি করবা, 1 ঘর সমান 2 একক। এই লেখাটা কি আমার বুঝতে পারছো আমি কি বলছি? এটা একটু নোট করে রাখো সাইডে। এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার যদি এইটা হলো আমাদের সেফ পজিশন, সব সময় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এইটাই আসে, এই যে এইটা বেশিরভাগ ক্ষেত্রে আমার কোনটা আসবে, এইটা আসবে যে 15 থেকে 25 পর্যন্ত আমাদের এই ঘরটা নিতে হয়, 1 ঘর সমান 1 একক, এটা নিয়ে আমরা বেশি করব। বাট এইখানে কি হইতেছে বলতো, আমাদের সর্বোচ্চ আছে কত 60, বাট আমাদের ঘর আমরা দেখতে পাচ্ছি 40 পর্যন্ত আছে। তোমার যদি এটা এটা তুমি অ্যাপ্লাই করবে কখন, যখন তোমার ঘর নিয়ে সংকট থাকবে। বাট ঘর যদি অনেকগুলো বেশি থাকে তাহলে আর কোনো সমস্যা নাই, ওকে। কিন্তু তোমাদের পরীক্ষার সময় গ্রাফ দেওয়া হলো অর্ধেক গ্রাফ, একটা গ্রাফে কাইটা অর্ধেক করে দেয়, তো ওই ক্ষেত্রে তুমি জায়গা নিয়ে সংকট পড়তে পারো, এই জন্য এটা ফলো করবা। সর্বোচ্চ গণসংখ্যা যদি 5 থেকে 10 থাকে তাহলে 2 ঘর সমান 1 একক, 15 থেকে 25 থাকলে 1 ঘর সমান 1 একক, আর 30 থেকে 40+ থাকলে 1 ঘর সমান 2 একক নিয়ে কাজ করবা। আচ্ছা, এখন এখানে আমাদের কি আছে 60, তার মানে আমরা কি করব, 1 ঘর সমান 2 একক নিব। 1 ঘর সমান কয় একক নিব, 2 একক নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এখন আমরা কি করব, 1 ঘর সমান 2 একক নিয়ে কাজ করব। তাহলে দেখো এইখানে কি আছে যে y অক্ষ বরাবর আমরা কি নিব এখন বলো তো, আমরা এখন y অক্ষ বরাবর নিব হইলো যে y অক্ষ বরাবর কত, 1 ঘর সমান 2 একক ধরে কর্মজনিত গণসংখ্যা নিয়ে, গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। আচ্ছা, এরপর আরেকটা লাইন লিখতে হয়, সেটা হলো যে আমাদের মূল বিন্দু থেকে, আচ্ছা মূল বিন্দু থেকে লেখো, এখানে কত 36 আছে না, তুমি 35 লিখবা, 36 না তুমি লিখবা 35। মূল বিন্দু থেকে 35 পর্যন্ত ঘরগুলোকে বিদ্যমান বোঝাতে, 35 কেন লিখবো আমি বলতেছি, বিদ্যমান বোঝাতে ভাঙ্গা চিহ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে, ভাঙ্গা চিহ্ন দেওয়া হয়েছে, ভাঙ্গা চিহ্ন দেওয়া হয়েছে। এখন আসো, 35 পর্যন্ত ঘরগুলোকে বিদ্যমান বোঝাতে ভাঙ্গা চিহ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা এই ছকটা তৈরি করব। দেখো আমরা কি করব, 1 ঘর সমান 2 একক নিয়ে কাজ করব। তো আমরা এখানে একটা দাগ দেই, দেখো তোমরা গ্রাফ পেপারে কখনো কিন্তু অন্য কালার ব্যবহার করবে না, সবসময় এই পেন্সিল ব্যবহার করবা, কোনো অন্য কিছু ব্যবহার করতে পারবা না। সবাই একটু দোয়া করবা, ঠিক আছে, আমি যেন ডিজিটাল বোর্ড কিনতে পারি। ডিজিটাল বোর্ড কিনলে আবার ধরো এগুলা সমস্যা হইতো না। তো এরপর দেখো আমরা এখানে একটা দাগ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, বোঝা যায়? বেশি বোঝা যায় না, অল্প অল্প বোঝা যায়, যাই হোক। এই কালার ব্যবহার করলে কি বোঝা যাবে? এরপরে দেখো এটা থাক, এখন আমরা কি করব, যে আমরা এগুলা লিখে দেবো। কিগুলো লিখবো, যে প্রথমে লিখবো কত 35, প্রথমে কত লিখবো 35 লিখবো। 35 কোথায় লিখবো, এই যে 5 ঘর পরে, এখান থেকে 5 ঘর হিসাব করো, 1 2 3 4 5, এইখানে লেখো 35, 35 এখানে লেখো 35 লিখলাম, ঠিক আছে। তারপর আবার 5 ঘর, 1 2 3 4 5, এখানে লিখবা কত 40, এই যে 40। তারপরে 40 এর পরে কত লিখবা 45, ঊর্ধ্বসীমা লিখতে হবে, 1 2 3 4 5, এখানে লিখবা কত 45। তারপরে কত লিখবা 45 এর পরে 50, 1 2 3 4 5, এখানে লিখবা কত 50। তারপরে 55 লিখবো কোথায়, 1 2 3 4 5, এখানে লিখবো 55, 1 2 3 4 5, এখানে লিখবো কত 60।
তারপরে 1 2 3 4 5 এখানে লিখবো 65, 1 2 3 4 5 এখানে লিখবো কত 70। বোঝা যাইতেছে কিনা দেখা যায় না, আচ্ছা যাই হোক, যাই বোঝা যাক না কেন বুঝো। এরপরে দেখো কি করবা, আচ্ছা এরপরে দেখো পরবর্তীতে কি আছে, এরপরে আমরা কি করবো এখন এই গণসংখ্যা হিসাব করব কিভাবে। তো আমরা কি ধরছিলাম বলতো, আমরা এখানে ধরছিলাম হলো 2 ঘর সমান 1 ঘর সমান 2 একক, 1 ঘর সমান কত একক 2, তাহলে 1 ঘরে 2 একক, তার মানে এখানে কত হবে 1 2 3 4 5, 5 ঘরে কত 10 হবে, 5 ঘরে আমরা লিখবো 10, 1 2 3 4 5, 10 ঘরে লিখবো কত 15, সরি 10 ঘরে লিখবো হলো 20, কত লিখবো এখানে 20। এরপরে এই যে কত 1 2 3 4 5, 1 2 3 4 5 এখানে কত লিখবো 30, 1 2 3 4 5 এখানে লিখবো কত 40, 1 2 3 4 5 এখানে লিখবো কত 50, 1 2 3 4 5 এখানে লিখবো কত এই যে 60। ঠিক আছে, সর্বোচ্চ কত 60। একটু কষ্ট করো বোঝার জন্য, মেবি বোঝা যায় না অতটা, তাই ওই যে আমি 5 ঘর পর পর লিখছি না, তোমরা এইভাবে লিখবা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো পরবর্তীতে কি আছে, এরপরে কি আছে দেখো আমাদের প্রথমে কি আছে 40 70 35 কত 0, এরপর আমরা কি ভাঙ্গা চিহ্ন দেব, এই জায়গায় কি দিব আমরা ভাঙ্গা চিহ্ন দিয়ে দেব, এতটুকু ভাঙ্গা চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তো 40 কত আছে, 40 আছে হলো 4, গণসংখ্যা কত 4, তাহলে এই 4 আমরা বসাই দিব, এই যে 40 4 বসাবো, কোথায় 4, এই দেখো 4 কোথায় আছে দেখো, এই যে এটা হলো 2, 1 ঘরে 2 একক 2, এই যে হলো 4, তাহলে এই ঘরে কি আমাদের 4 এইটা। তারপরে 45 কত আছে 12, তো 12 কোথায়, এই 45 12 বসাবো, তার মানে এই জায়গা হলো কত 2 4 6 8 10, এইটা হলো 12 ঘর এইটা। তারপরে 50 কত আছে, 50 আছে হলো 23, আচ্ছা 23 কোথায় বসাবা, তাহলে 23 তো বিজোড়, দেখো 23 কোথায় বসাবা, 23 বসাবো হলো এই যে হলো কত 23 হলো এই যে 20 কোথায়, এই যে হলো আমাদের 20, ঠিক আছে, এই যে 20 কোথায়, এই যে হলো 20, ঠিক আছে, এই যে এই যে এখানে কত, এখান থেকে আমরা 20 হিসাব করব, ঠিক আছে, 20 এর পরে কত 23 বলছে, ঠিক আছে। তো 2 4 6 8 10 12 14, তারপরে 16 18 20 22 23 হলো 22 আর 24 এর মাঝখানে, 23 কোথায় 22 আর 24 এর মাঝখানে বসাই দিবা, ঠিক আছে। আচ্ছা এরপরেরটা দেখো 55 কত আছে, 55 আছে হলো আমাদের 38, 55 কত 38, তাহলে 38 কোথায় হবে, 38 হলো এই জায়গায় হবে, দেখো 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38, এই ঘরে 38 হবে। তারপরে 38 এর পরে কত আছে 51, 51 কোথায় হবে, আমি এইভাবে হিসাব করি, 51 এই জায়গায় 50, তো এই ঘর হলো 50 এর ঘর, এই যে এই ঘর 50 এর ঘর, এটা এই জায়গায় বসবে, ঠিক আছে, এই যে এই জায়গায়, এটা হলো এইখানে বসবে, এই জায়গায় বসবে 55, ঠিক আছে। তার 50 51, 51 হলো 50 আর এই 52 মাঝখানে 51 বসবে। তারপর 57, 57 কোথায় বসবে, এই যে 57 হলো তোমার কোথায় 65 তে 57, তো 65 কোথায় আছে এই জায়গায়, ও সরি সাইডে, এটা এইখানে ভুল লিখছি, দাঁড়াও দাঁড়াও, এটা এই জায়গায় হবে, এই যে এইখানে হবে এইটা, ঠিক আছে, এটা বাদ, এটা মুছে দিলাম। তো তারপরে কি হবে 65 কোথায় হবে, 65টা হবে হইলো 65 হবে হলো 57, 57 কোথায়, এই 50 এর পরে 57 দিবা, এই জায়গায়, এটা হলো তোমার 50 এর ঘর হলো এইটা। তারপরে 52, 52 পরে কত 54 56, 56 আর 58 মাঝখানে দিয়ে দিবা 57, তারপরে কত 60, 60 এর কত সর্বোচ্চ 60, মানে 60 কোথায়, এই যে এইটা হলো আমার 60 এর ঘর, এই জায়গাতে কোথায় যাবে 1 2 3 4 5, এই জায়গা হলো আমাদের 60। এখন জাস্ট কি করবা, এগুলা যোগ করে দিবা, এগুলা কি করবা যোগ, এগুলা বোঝা যাবে না অত, আমি জাস্ট একটু বলতেছি, আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে।
কথা শোনো তাহলে বুঝতে পারবা। এখন আমরা এগুলা কি করব, যোগ করে দিব। এই যে 35 একদম শূন্য, শূন্য থেকে শুরু করব, শূন্য থেকে 40 এর সাথে এটা মিক্স করব, তারপরে এটার সাথে মিক্স করব, তারপরে এই যে এটার সাথে এইটা, এই যে এটা মিক্স করে দিব, তারপরে এই যে এইটা, তারপরে এইটা, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, এই যে, ঠিক আছে। এইটা হলো কি আমাদের একটা অজীব রেখা, বোঝা গেছে। আমি ছবি তুলে দিয়ে দিব, ক্লাস স্লাইডে দেখে নিও, ঠিক আছে, বোঝা যাবে। ক্লাসের যে স্লাইডটা তৈরি হবে না, স্লাইডের মধ্যে বুঝতে পারবা। তো এখন বলো, তোমরা কি এটা বুঝতে পারছো যে অজীব রেখার অঙ্কন কেমনে করতে হয়? আমি এই যে তোমাদের দিয়ে দিচ্ছি, দিয়ে দিব নে, ক্লাসের স্লাইড তৈরি করবো না, সেখানে দিয়ে দিলেই বুঝতে পারবা। বুঝতে পারছো? ক্লাসের স্লাইডে দিয়ে দিলে বুঝতে পারবা। এখানে দুইটা ভুল ঠাল হইতে পারে, ওইগুলা কোনো ব্যাপার না। আচ্ছা, তো এরপর আমরা নেক্সটে চলে যাইতেছি, একটা করতেই অনেক টাইম হয়ে গেল গা। তো দেখো পরবর্তীতে অঙ্কে আমরা চলে যাই, কি আছে পরবর্তীতে দেখো। এই জায়গায় আছে হলো আমাদের মধ্যক নির্ণায়ক শিখবো আমরা, এরপর আয়তলিক অঙ্কন করা শিখবো, ঠিক আছে। আর এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু মনে রাখবা, প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস। প্রসারক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে, প্রসারক শ্রেণীর মধ্যমান, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আচ্ছা, আমরা এটা মুছবো না, ঠিক আছে, আমি এটা সাইড দিয়ে করতেছি, এটা মুছবো না। এটা আমি একটা এই শখটা থাক, শখ থাক, জাস্ট মাঝখান থেকে এইগুলা মুছে দেই। ও, এইগুলা মুছার থেকে শখ তৈরি করা ভালো, থাক ভাই, মুছে দিই। এখন আসো, আমাদের যে ইটা আছে, দেখো আচ্ছা, এইখানে কি আছে যে প্রসারক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো ক নাম্বারে কি আছে, প্রসারক। এখানে দেখো প্রসারক শ্রেণী কোনটা, এই সর্বোচ্চ আছে কত, 10। তাহলে এখানে লিখবা যে এখানে এখানে সর্বোচ্চ গণসংখ্যা, গণসংখ্যা কত, 10। সুতরাং প্রসারক শ্রেণী, প্রসারক শ্রেণী কোথায়, 61 থেকে 70। প্রসারক শ্রেণী কত, 61 থেকে 70। তাহলে মধ্যমান কত, তাহলে মধ্যমান হলো 61 যোগ 70 ভাগ কত, 2। তাহলে কত, 61 যোগ 70 ভাগ 2 কত হবে বলো? এটা হবে মেবি 65 হবে, ঠিক আছে। 61 যোগ হইল 70 ভাগ কত, 131 ভাগ হইল 2, তাহলে 65.5, ঠিক আছে। তাহলে প্রসারক শ্রেণীর মধ্যমান কত, 65.5। ওকে, তারপরে আসো উপত্যের মধ্যক নির্ণয় করা। তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কি কি লাগবে, মধ্যক নির্ণয় করার জন্য আমাদের লাগবে হইলো এই গণসংখ্যা লাগবে, ঠিক আছে। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের লাগবে কি, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। কি লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ওকে, ক্রমযোজিত গণসংখ্যা আমাদের লাগবে মধ্যক তৈরির জন্য। আচ্ছা, ঠিক আছে। তো দেখো আমরা মধ্যক তৈরির জন্য ছক তৈরি করি। লেখো, লিখবা যে মধ্যক তৈরির জন্য ছক নিম্নরূপ। এগুলো হলো তোমার পরিসংখ্যানের অঙ্ক, 17 নম্বর অধ্যায়। এগুলো বইতে না, এগুলো তোমার গায়ে আমি প্রশ্নগুলো করতেছি। এখন লেখো যে মধ্যক নির্ণয়ের জন্য সারণী নিম্নরূপ।
তো কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7টা, আর পাশাপাশি লাগবে 3টা। 1 2 3 4 5 6 7। এখানে হলো শ্রেণী ব্যক্তি, তারপর হলো গণসংখ্যা, এবার হলো ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, এখানে কত আছে? 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা কি দেওয়া আছে? 5 7 10 8, 5 7 10 8 6 4। তো ক্রমযোজিত গণসংখ্যা বের করো। 5 5 আর 7 কত? 12, 12 আর 10 কত? 22, 22 আর 8 কত? 30, 30 আর 6 কত? 36, 36 আর 4 কত? 40। এই যে 40 জন দেওয়া আছে, ঠিক আছে? এই জায়গায় কত? 40 হবে। আচ্ছা, এই জায়গায় যদি 40 দেওয়া থাকে আর তোমার যদি 40 না হয়, তাহলে বুঝবা তোমার ভুল হয়েছে, ঠিক আছে? এখানে যদি 40 থাকে আর যদি 40 এর জায়গায় না পাও, তাহলে ভুল হবে, ভাববা। তো এখন আমরা এটা কি বের করতে হবে? সূত্র। এখানে কি লিখবা? যে n সমান 40, এখানে n সমান 40 বা n ডিভাইড বাই 2 সমান 40 ভাগ 2 সমান কত? 20। এই 20 কোন জায়গায় অবস্থিত বলো তো? এই 20 কোথায় অবস্থিত? এখানে মধ্যক হলো 20তম পদের মান। তাহলে কি লিখবা? যে মধ্যক হলো 20তম পদের মান। সুতরাং মধ্যক শ্রেণী কত হবে? সুতরাং মধ্যক শ্রেণী, তাহলে মধ্যক শ্রেণী কোনটা হবে বলো তো? এইখানে দেখো, একটু বলি তোমাকে। এই জায়গায় হলো 5 পর্যন্ত আছে, এই জায়গায় এই ঘরটা হলো 5 পর্যন্ত, আর 5-এর পরে 6 থেকে 12 পর্যন্ত হলো এই ঘরটায়, তারপরে 12 থেকে 12 পরে কি 13 থেকে 22 পর্যন্ত হলো এই ঘরটায়, 13 থেকে 22 পর্যন্ত এই ঘরে, 23 থেকে 30 পর্যন্ত এই ঘরে, 31 থেকে 36 পর্যন্ত এই ঘরে, 37 থেকে 40 পর্যন্ত এই ঘরে। এখন এই 20 কোন ঘরে আছে? তাহলে এই জায়গায় হলো তোমার 13 থেকে 22 পর্যন্ত, তাহলে এই ঘরে কি আমাদের 20 অবস্থিত। 20 কোন ঘরে অবস্থিত? এই ঘরে 20 অবস্থিত। ওকে, তো এই ঘরের পাশাপাশি কি আছে? 61 থেকে 70, তাহলে মধ্যক শ্রেণী হবে 61 থেকে 70। ঠিক আছে, এখন আমাদের যেগুলো দরকার আমরা এগুলো বের করব। তো এই ঘরের এল এর মান কত? এই ঘরের এল এর মান হলো কত? 61। এরপরে এল এর পরে কি আছে? এফ এম। এফ এম মানে হলো যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার, সরি এফসি, প্রথমে আরেকটা লাগবে, এফসি লাগবে, এফসি। এফসিটা কি? যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তো যেই শ্রেণীতে মধ্যক, কোন শ্রেণীতে? এই শ্রেণীতে। তো এই শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা কত? 12। এরপরে এফ এম। এফ এম হইলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা? এইটা, এটার গণসংখ্যা কত? 10। আর আরেকটা আছে লাস্টে, সেটা হলো এইচ। এইচ কত এই জায়গায়? এইচ হলো এই জায়গায় কত? যে 41 থেকে 50, 41 42 43 44 45 46 47 48 49 50 10। এই যে এখন আমরা জাস্ট এখানে কি করব? সূত্রটা বসাই দিব। কত বসাবো? সূত্র বসাই দিব। দেখো, সুতরাং মধ্যক এল প্লাস এন ডিভাইড বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এইচ বাই এফ এম। ঠিক আছে, এখন জাস্ট এখানে মানগুলো বসাই দাও। এখন এই জায়গায় কি করবা? মানগুলো বসাই দিবা। তো মানগুলো বসাই দাও, কি হয় দেখো, জায়গা হবে। এল এর মান কত? 61। এন বাই 2, এন এর মান কত? এন বাই 2 হলে একবারে 40 বসাই, 20 বসাই দাও। এই যে এন বাই 2 তো আমরা পাইছি 20, এফসি কত? 12 ইন্টু কত? এইচ কত? 10, এফ এম কত? 10। এইটা এটা কাটা, এক থাকে, আর এটা কত থাকে? 61 যোগ হইলো 20 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 8। আর এটা তো একই হইলো। আর 6 যোগ 8 কত? 61 যোগ 8 কত? 6 9। এই 6 9 কি হবে? আমাদের মধ্যক। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা, এটা একটু আমাকে বলো যে তোমরা কি ক্লিয়ার হয়েছো কিনা। আচ্ছা,
তো এই যে আমরা মধ্যকটা কি করলাম, নির্ণয় করে ফেললাম, ঠিক আছে। টেস্ট এক্সামে কমন পাবা, এই জায়গাতে আসবে, এই জায়গাতে করো এগুলা, তাহলে এইখান থেকে কমন পাবা। তারপর বলছে বিবরণ সহ উপাত্তর আয়তলেখ অঙ্কন করতে বলছে। বিবরণ সহ উপাত্তের আয়তলেখ, আয়তলেখের জন্য তো আমাদের কিছু দরকার হয় না, আয়তলেখের জন্য আমাদের একটা কি লাগে, এক্সট্রা একটা ঘর লাগে। তো দেখো আয়তলেখের জন্য হইলো আমাদের কি লাগে বলতো, অবিচ্ছিন্ন শ্রেণী সীমার দরকার হয়। কি? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তো এটা আমি মুছে দিতেছি, দেখো এখানে আমাদের 3টা ঘরে হয়ে যাবে, বাট এই ঘরটা আমি মুছে দিতেছি, এইটা মানগুলা মুছে দিই। দেখো লিখবা, কি লিখবা এই জায়গায়, এখানে হলো কি লিখবা, যে এটা হলো বিচ্ছিন্ন, লিখবো অবিচ্ছিন্ন। এটা হলো গ নাম্বারটা। এখানে লেখো যে আয়তলেখ অঙ্কনের জন্য সারণী নিম্নরূপ। আয়তলেখ অঙ্কনের জন্য কি সারণী নিম্নরূপ। তো এখন এই যে সারণীটা আছে, এই সারণী কি করতে হবে, অবিচ্ছিন্ন বানাইতে হবে। তো অবিচ্ছিন্ন কেমনে বানাই বলো তো, অবিচ্ছিন্ন কেমনে বানাই, অবিচ্ছিন্ন হইলো এইভাবে বানাই। অবিচ্ছিন্ন বানাইতে হয় 41 থেকে 0.5 কমাবা 40.5, আর 50 থেকে 0.5 বাড়াবা 50.5, আবার 51 থেকে 0.5 কমাবা 50.5, 60-এর সাথে 50.5 বাড়াবা। দেখো এই যেটার সাথে মিলে গেল, এটাই কি আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, কোনো বিচ্ছিন্ন নাই, মানে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই জায়গায় কত হবে, 60.5 থেকে 70.5, এখানে কত হবে 70.5 থেকে 80.5, এখানে কি হবে 80.5 থেকে 90.5, এই জায়গায় কি হবে 90.5 থেকে 100.5। মানে তুমি কি করবা, এই পাশ থেকে 0.5 কমাবা, আর এই পাশে 0.5 কি বাড়াবা, আর লাস্টে কি গণসংখ্যা, গণসংখ্যা কত কত আছে, 5 7 10 8 6 4। আর একটা পদ্ধতি বাকি আছে আমাদের, সেটা হলো কি, যে কি বলে গণসংখ্যা বহুভুজ। দেখো এখন তুমি কি করবা, এই জায়গায় এখন লিখবা ছক কাগজে, কাগজে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান, ওই যে এক লেখা 5 ঘর সমান শ্রেণীব্যাপ্তি কত 10, এনে লিখবো 10 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। শ্রেণীসীমা বা শ্রেণী ব্যক্তি যাই লেখো না কেন, এবং ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কত, এখানে কি সর্বোচ্চ কত আছে 10, তো এখানে তুমি চাইলে এক ঘর সমান এক একক নিতে পারো, ঠিক আছে, অথবা এখানে তো বেশি আছে আমাদের সর্বোচ্চ 10 না, তো তোমার যদি যদি আয়তন একটা বড় বড় বানাইতে মন চায়, তাহলে তুমি কি নিবা, এখানে এক মানে একজনের 2 ঘরে পাঠাই দিবা, তার মানে 2 ঘর সমান এক একক নিতে পারো, এখানে কি তুমি 2 ঘর সমান এক একক নিতে পারো, যেহেতু 10 আছে, তো তুমি এখানে নাও 2 ঘর সমান এক একক, একক, তাহলে কি হবে আমাদের আয়তলেখটা একটু বড় হবে। ধরে গণসংখ্যা নিয়ে, গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। এই যে আয়তলেখটা অঙ্কন করা হলো, এখন লিখবা যে মূল বিন্দু থেকে প্রথমে কত 40.5 পর্যন্ত ঘরগুলোকে বিদ্যমান বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটা লিখে দিবা। এরপর এখন আয়তলেখ অঙ্কন করবা, ঠিক আছে। আয়তলেখ এখন কেমনে অঙ্কন করবা, আয়তলেখ কেমনে অঙ্কন করবা, এই জায়গায় সবাই ক্লাস 10 এর এক্সাম, হ্যাঁ এই জায়গায়, এই জায়গাতেই কমন পাবা, এই জায়গাতেই কমন পাবা, এই জায়গাতেই কমন পাবা। তো দেখো এখানে কি আছে, যে আমরা এখন কি 2 ঘর সমান একক নিয়ে এই জায়গায় ছক তৈরি করবো, ঠিক আছে। তো এই ছকটা তৈরি করি, দেখো
তো 5 ঘরে নাও, এই জায়গায় 5 ঘর নাও। 1 2 3 4 5, এখানে কত হবে? এখানে হবে হলো 10 ঘরে 5 একক। 1 2 3 4 5 6 7 8 9 10, এই জায়গায় লিখবো হলো 5। 1 2 3 4 5 6 7 8 9 10, এই জায়গায় লিখবো হলো 10। ঠিক আছে, আমরা কি করছি? এক ঘরে 2 একক নিয়েছি। এক ঘরে কি দুই ঘরে 1 একক নিয়েছি। কয় ঘরে? 2 ঘরে। আমাদের তো ঘর বেশি আছে কিন্তু ই কম আছে, এই জন্য আমরা কি 2 ঘরে 1 একক করে নিছি। এখন আমরা কিভাবে লেখা শুরু করব? যে এইগুলা কি আছে এখানে লিখে দিবে। এখানে লিখবো হলো এক্স, আর এই জায়গায় লিখবো হলো এক্স বার দাগ দিয়া, আর নিচে লিখবো হলো ওয়াই বার, এই জায়গায় ওয়াই লিখে দিবা, আর এখানে এক্স। ঠিক আছে, আর আরেকটা হলো এখানে কি আছে যে অঙ্কন করা হলো, তার আমরা কি করছি, এখন আমরা এগুলা নিব। তো প্রথমে আমরা এগুলো লিখি যে 40.5 50.5, প্রথম 5 ঘর পরে 1 2 3 4 5, এখানে লিখবো হলো 40.5। 1 2 3 4 5, এই জায়গায় লিখবো হলো 50.5। 1 2 3 4 5, এই জায়গায় লিখবো হলো কত? 50 এর পরে কত আছে? 60.5। 1 2 3 4 5, এই জায়গায় লিখবো হলো 70.5। 1 2 3 4 5, এই জায়গায় লিখবো হলো 75.5, সরি 75 না তো, এই 80.5। পার্মানেন্ট মার্কারের উপর এমনি মার্কার দিলে কি কত হয়? মুছে যায়। 1 2 3 4 5, এই জায়গায় লিখবো হলো 90.5। 1 2 3 4 5, এই জায়গায় লিখবো হলো 100.5। ঠিক আছে, এরপর এখন আয়তরেখা অঙ্কন করো। প্রথমে কত আছে? 5। 5 কোথায়? এই যে 10 ঘরে 5 লিখবা। তো এই জায়গায় কত? এক ঘরে 2, এক ঘরে কি 2 ঘরে 1 একক। 1 2 3 4 5, তাহলে এই জায়গায় 5, আর এই 50 এর জায়গায় কি 5। তারপর কত আছে? 7, তাহলে এই জায়গায় একটা দাগ দিয়ে দাও, এমনি দাগ দিয়ে দেবা, এই যে এমনি দাগ দিয়ে দিবা। তারপর কত? 7। 7 কোথায় আছে? এই জায়গায় হলো 5, তা এটা হলো 7, এটা হলো 6, আর এই 2 ঘর পরে 7, তাহলে এইটুকু হলো 7 আমাদের। ঠিক আছে, এই যে এই পর্যন্ত 7, এই যে। তারপরে কত? 7 এর পরে কত আছে? 10। 10 হলো একদম এই জায়গায়, এই জায়গার থেকে এই পর্যন্ত চলে আসবে, এই যে এই জায়গার থেকে কত? এই জায়গায় চলে যাবে, এই যে আপনি দাগতে মিলিয়ে দিব। তারপরে কত? তারপর হলো 8। 8 কোথায় আছে? 8 হলো আমাদের এই জায়গায় 8, এই যে এখানে 8 হিসাব করো কত হয়, এই নিচেতে হিসাব করো 8। 1 2 3 4 5 6 7 8, এই জায়গায় হলো 8। ঠিক আছে, এই যে আমরা দাগ দিয়ে মিলিয়ে দাও। তারপরে কি আছে? 6। 6 কোথায়? 5 এর পরের ঘরে 6, এই যে 5। 6 হলো এই জায়গায় 6, এই যে 6, এই যে 6 পরে কত আছে? 4। 4 কোথায়? 5 এর 1 ঘর নিচে, এই যে হলো 4, এই যে। ঠিক আছে, এখন এগুলো তুমি এমনি দাগ দিয়ে দিতে পারো। একটা এমনি দাগ দিবা, একটা হলো এমনি দাগ দিবা, একটা এমনি, একটা এমনি। ঠিক আছে, তো বুঝতে পারছো কেমন আমরা আঁকলাম? সমস্যা আছে কিনা একটু বলো, সমস্যা থাকলে বলতে পারো। আয়তলেখ আঁকাটা একদম সহজ, আমরা ছোটবেলায় শিখাইছি আয়তলেখ, তো এটা আঁকা কি একদম সহজ। ঠিক আছে, আয়তলেখ আঁকাটা একদম সহজ, কঠিন কিছু না। তারপর আমরা পরবর্তী অঙ্কে চলে যেতেছি। দেখো পরেরটা দেখো কি আছে, যে অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 95 আর পরিসর যদি 64 হয় তাহলে সর্বনিম্ন মান কত? আচ্ছা, প্রদত্ত উপাত্তের মধ্যক তো পারবো আমরা, সমস্যা নাই। তারপর কত আছে? বর্ণসহ গণসংখ্যা বহুভুজ, এইটা করলে আমাদের এই তিনটা যে চিত্র আছে, চিত্র তিনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তো এখানে আমাদের পরিসরের সূত্র কি বলতো? পরিসরের সূত্র হইল সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। ঠিক আছে, তো সর্বোচ্চ এখানে পরিসর কত দেওয়া আছে? 64। পরিসর দেওয়া আছে হলো
64, সর্বোচ্চ কত দেওয়া আছে 95, সর্বোচ্চ কত 95, আর সর্বনিম্ন এক্স ধরি, এখানে ধরবো সর্বনিম্ন এক্স প্লাস হলো 1। এখন এটা বের করো, এক এই জায়গায় বিয়োগ করে দিলে কত হবে 63 হয়ে যাবে, আর 95 মাইনাস কত এক্স, বা এই এক্স এর জায়গায় নিয়ে আসো আর 95 থেকে 63 বিয়োগ করে দাও, তাহলে কত হয় 1 আর কত 3, 31। এক্স এর মান কত হবে 31 হবে, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন কত 31, দেখো মিলে যাবে। সর্বোচ্চ কত আছে 95 থেকে 31 বিয়োগ করে 1 যোগ করে দাও, কত হয়, এখানে আসে হইলো তোমার এই 31 হয় না তো মনে হয়, দাঁড়াও দাঁড়াও, 31 হবে, ভুল করলাম কই এবার। এই জায়গাতে 1 বিয়োগ করলে 63 হয় না, ও ওই জায়গায় সরি, এই জায়গায় 95 হবে, এন হবে 32। এখন দেখা যাচ্ছে মিলে যাবে, এই 32 বিয়োগ করলে কত হয় 63, যোগ হলে 1 কত হবে 64, ঠিক আছে। তো এইটুকু হলো আমাদের প্রমাণ। তো এটা বুঝতে পারছো সবাই যে কিভাবে করলাম। আচ্ছা, তারপর আসো আমাদের এই উপাত্তের মধ্যক তো আমরা নির্ণয় করতে পারবো, সমস্যা নাই, মধ্যক পারবো। গ নাম্বারে চলে যাও, গতে কি আছে যে উপাত্তের গণসংখ্যা বহুভুজ। এখন লেখো যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য, বহুভুজ অঙ্কনের জন্য, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণী নিম্নরূপ। এইটা অনেকভাবে অঙ্কন করা যায়, বুঝছো, এটা অঙ্কন করার অনেকগুলো রূপ আছে। তোমাকে যদি বলা হইতো, শোনো আমি তোমাকে একটু বলি, তোমাকে যদি বলতো যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, খ নাম্বার প্রশ্ন যদি বলে আয়তলেখ অঙ্কন করো, আর গতে যদি তোমাকে বলে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো উপাত্তের আয়তলেখের গণসংখ্যা বহুভুজ, তাইলে তুমি খ নাম্বারে যেটা করছিলা ওইটার উপরে আবার কি করবা, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবা। এবং লেখাটা কিভাবে লিখবা, তোমাদের বইতে চলে যাও, তোমাদের বইতে এটা উদাহরণ আছে হলো, তোমাদের বইতে এসে চলে যাও, আমি তো বলি বইয়ের, আমি যেটা বললাম এটা একটু দেখে যাবা তোমরা, বুঝছো। আমি যেটা বললাম সেটা হইলো তোমার আছে হইলো এই যে, দাঁড়াও, এইখানে উদাহরণ নাম্বার 3, বইয়ের উদাহরণ 3-এ, বইয়ের উদাহরণ 3, যদি তোমাকে প্রথমে একটা আয়তলেখ অঙ্কন করতে বলে খ নাম্বারে তোমাকে বললো আয়তলেখ, আয়তলেখ, আর গতে বললো উপাত্তের প্রদত্ত আয়তলেখের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তাইলে তোমার বইতে যেমনে যেমনে করছে অমনে অমনে তুমি করে দিবা, বুঝতে পারছো। আর তোমাকে যদি নর্মাল গণসংখ্যা মানে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলে, তো ওই ক্ষেত্রে হইলো অনেকভাবে করা যায়। একটা হইলো তুমি মধ্যমান দিয়ে করতে পারো, আরেকটা হইলো তুমি নর্মালি করতে পারো, মানে ওই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিয়ে করতে পারো, ঠিক আছে। তো আমরা করবো হইলো সব থেকে লেটেস্ট যে পদ্ধতি আছে মধ্যমান, এটা দিয়ে আমরা করব, ঠিক আছে। তো এখন আমরা সারণী তৈরি করি, দেখো এখন কি বলছে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণী নিম্নরূপ। কয় ঘর আছে, 1 2 3 4 5 6টা আছে। তো 6টা ঘর পাশাপাশি কয়টা হবে, 3টা, 2 এই 3টা হবে পাশাপাশি, আর উপরে নিচে হবে 6টা। এক 2 3 4 5 6, আর লাগবে না এই জায়গায়। তো এখন দেখো আমরা কিভাবে করব, যে উচ্চতা এখানে দেওয়া আছে, উচ্চতা, আর এখানে আছে কত মধ্যমান, এখানে লিখবা মধ্যমান, আর এটা হলো গণসংখ্যা। উচ্চতা কত 140 থেকে 149, 150 থেকে 159, 160 থেকে 69, 170 থেকে 179, 180 থেকে 189। মধ্যমান হিসাব করবো। আচ্ছা, গণসংখ্যাটাকে লিখি, মধ্যমানটা পরে লিখতেছি। 7 15 48 12, 7 15 48 12, আর হলো 8। আচ্ছা,
48 আর হলো 12 আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমাদের 48টা ঘর নাই, ঠিক আছে। তো এখানে আমাদের ওই যে সর্বোচ্চ ওটা দিয়ে এক ঘর সমান 1 একর আমরা নিতে পারতেছি না। তো এখন তুমি কি করবা, এই জায়গায় তুমি কিভাবে হিসাব করবা, যে ধরো, আচ্ছা শোনো, আমি এই অঙ্কটা একটু অন্যভাবে করি। সেটা হলো আমাদের দুই ভাবে নেওয়া হইলো। এই জায়গায় মনে করো 48-এর জায়গায় আছে হইলো, ধরো এখানে 48 বাদ দিয়ে আমি এই জায়গায় অন্য একটা সংখ্যা দিয়ে দিই। 48 তো অনেক বড় হয়ে যায়, আমি এক জায়গায় 20 দিই। কত, এই জায়গায় আমি তোমার ধরো 20 দিয়ে দিই বা 30 দিয়ে দিই। থাক 48 থাক, সমস্যা নেই, 48 থাক, এভাবে করি, সমস্যা নেই। এক ঘর সমান 1 একর নেওয়ার দরকার নাই, এইভাবে করি। তো মধ্যমান কত হয়, 140 থেকে হিসাব করে কত হবে এই জায়গায়, 140 যোগ হইল 149, 140 ভাগ 140 যোগ হলো 149, কত হয়, 200 ভাগ হইল 2, কত হয় 144.5। তাহলে কত হবে 154.5, কত হবে 164.5, 174.5, 184.5। এই জায়গায় এখন কিভাবে লিখবা, এখন তোমার লেখাটা হবে এরকম, যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান কত কত আছে বলো তো, শ্রেণীবৃত্তি কত 10, 5 ঘর সমান 10 একক নিয়ে এই জায়গায় লিখবা হলো শ্রেণী মধ্যমান। এই জায়গায় কি লিখবা, শ্রেণী মধ্যমান। অজীব রেখার জন্য লিখছিলা ঊর্ধ্বসীমা, আর আয়তলেখের জন্য লিখছিলা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আর গণসংখ্যা বহুভুজের জন্য লিখবা শ্রেণী মধ্যমান। এবং ওয়াই অক্ষ বরাবর, যেহেতু এখানে তোমার 40 প্লাস আছে, যেহেতু এখানে 40 প্লাস, তো এখানে কি নিবা, 1 ঘর সমান 2 একক, 1 ঘর সমান 2 একক। এখন এই জায়গায় যদি তোমার সর্বোচ্চ যদি 30 থাকতো বা 25 থাকতো, তাহলে তুমি 1 ঘর সমান 1 একক নিয়ে অঙ্কটা করতে পারতা, ঠিক আছে। তোমার যদি জায়গা থাকে তাহলে তুমি 1 ঘর সমান, আমাদের জায়গায় যেমন 43টা ঘর আছে, 48টা ঘর আমার নাই, এই জন্য আমি 1 ঘর সমান 2 একক নিতেছি। তোমার যদি একক থাকে, তোমার যদি ঘর যদি তোমার ধরো অনেকগুলা থাকে, ধরো এখানে 48টা ঘর আছে, তোমার যদি এখানে 50টা ঘর থাকে, তাহলে তুমি 1 ঘর সমান 1 একক নিতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এত নিয়ে, সরি এখানে একক ধরে লিখবে, এখানে লিখবা ধরে, এখানে লিখবা ধরে গণসংখ্যা, গণসংখ্যা নিয়ে আয়তলেখ, ওই যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। ঠিক আছে, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এখন লিখবা যে মূলবিন্দু থেকে কোন ঘর পর্যন্ত 144-এর আগের মধ্যমান কত। এই 144-এর, যেমন 154-এর আগের মধ্যমান 144 না, আর 144-এর আগের মধ্যমান কত, 134। তো লিখবা যে মূলবিন্দু থেকে, কেন লিখতেছি এটা বলতেছি, 134.5 ঘর পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলোকে, এই যে 3টা লেখা আমি লিখে দিলাম, বিদ্যমান বোঝাতে বোঝাতে ভাঙ্গা চিহ্ন দেয়া হলো, ঠিক আছে। এখন তুমি এই জায়গায় যে লিখবা, ঠিক আছে, এখানে যে তুমি যে ছকগুলা কি করবা, লিখবা, তাই না। এই যে তুমি এখানে ধরো ছকগুলা যে লিখবা, তো তুমি ছকগুলো লেখার জন্য কি করবা বলো তো, এই ছকগুলো এখানে লেখার জন্য আমি এখানে আবার করি, এই ছকগুলা যে জায়গায় লিখবা তুমি, এই ছকগুলা লেখার জন্য কি করবা জানো, সর্বপ্রথমে কত লিখবা, সর্বপ্রথমে যেমন এই জায়গায় কত আছে বলো, এখানে আছে হলো আমাদের 144, তো তুমি লিখবা শুরু করবো হলো 134 থেকে। 134 থেকে কেন 134 থেকে শুরু করবা, কারণ আমাদের হইলো 144-এ কত 7, 144-এ 7, আমাদের গণসংখ্যাটা সুন্দর দেখানোর জন্য ধরো আমরা এইভাবে লিখলাম। বাট এই শূন্য থেকে যদি আমরা শুরু করি, এই যে গণসংখ্যাটা ধরো এরকম হবে, আমি তোমাকে বলি নর্মালি তোমার কি হবে, এইভাবে আমাদের হবে এরকম 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 থাকবে। এখন তোমার এটা সুন্দর দেখানোর জন্য আমাদের শূন্য থেকে শুরু করতে হবে। তো এই জায়গাতে শূন্য তো নাই, 134 হলো কি শূন্য আছে, 134 কোনো গণসংখ্যা নাই, এই জায়গায় দেওয়া নাই, এই জন্য 134 কি শূন্য। তো আমরা শুরু করবো কোন জায়গা থেকে, 134 থেকে শুরু করব, ঠিক আছে।
134.5 থেকে, তাহলে এই জায়গাতে আমরা শূন্যর সাথে মিলিয়ে দিতে পারবো। বোঝা গেছে? তো এখানে আমরা শুরু করবো কোন জায়গা থেকে? 5 ঘরে, প্রথম 5 ঘরের পরে কি দিব? 134, 144 না দিয়ে কি দিব? 134। এই যে 1 2 3 4 5, এখানে দিব 134। এখানে কত দিব? এখানে দিব হইলো 134.5। ঠিক আছে? 5 ঘর পরে 1 2 3 4 5, এইখানে দিবা কত? 100। এটা তো অনেক বড় হয়ে গেল লেখা, দাঁড়াও ভালো করে লিখি। এইভাবে সাইড করে লিখবা তাহলে ভালো হবে। এইভাবে লিখবা 134.5, তারপর 5 ঘর 1 2 3 4, 5 ঘর পরে এখানে কত দিবা? 144.5, তারপরে 1 2 3 4 5, এখানে কত দিবা? এখানে দিবা হইলো 144 এর পরে কত আছে? 144 এর পরে আছে হইলো 154.5। তবে আরো 5 ঘরে 1 2 3 4 5, এই 5 ঘরের এইখানে দিব হইলো 154 এর পরে কত? 164.5। 1 2 3 4 5, এখানে দিবা কত? 164 পরে কত আছে? 174। তারপরে 1 2 3 4 5, এখানে দিবা কত? 184.5। এরপরে লাস্টে একটা দিবা। কি দিবা? লাস্টে একটা দিবা। তো লাস্টে কি দিবা? লাস্টে 5 ঘরে 1 2 3 4 5, এই জায়গায় দেখো আমাদের এটা যেহেতু আমরা শুরু করছি শূন্য থেকে, তাহলে লাস্টে শূন্যতে যে শেষ করতে হবে না? তাহলে সুন্দর দেখা যাবে জিনিসটা। তো এই জন্য লাস্টে কত? 84 পরে কত আছে? 94। পরেরটা কত? 94.5। লাস্টেটা কত? 94.5। তাহলে এই লাস্টে দিবা হইলো 1 2 3 4 5, এখানে দিবা 194.5। তাহলে আমরা জিরোর সাথে মিলাইতে পারবো। তো এখন এখানে কি বলছি? আমরা ধরছি কি যে 1 ঘর সমান 2 একক, তাহলে 5 হবে 10। এই যে 1 2 3 4 5, এখানে হবে 10। 1 2 3 4 5, এখানে হবে কি? 20। 1 2 3 4 5, এখানে হবে কত? 30। 1 2 3 4 5, এখানে হবে কত? 40। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? এই যে আমরা এখন অঙ্কন করব। দেখো 134.5 তো 0, 144.5 কত? 144.5 হলো 7। তো 7 কোথায়? 7 হলো আমাদের এই জায়গায় 7। এই যে 144 এর হলো কত? 2 4 6, এই জায়গায় হলো 7, মাঝখানে 7 দিয়ে দিবা। 8 আর 6 মাঝখানে 7, সরি ভুল হয়েছে, এই জায়গায় হবে। এটা এই জায়গায় হবে। প্রথমটা তো 0, প্রথমটা তো 0, এটা বাদ। প্রথমটা তো 0ই। তারপরে 154 তে কত? 15। তো 15 কোথায় হবে? এই জায়গাতে 15 হিসাব করো। 2 4 6 8 10 12 14, এই 14 আর 16 এর মাঝখানে কত? এই 15। তারপরে কি আছে? তারপরে আছে হলো কত? 48। 48 হলো, সরি 48 না, এখানে আরেকটা দিতে হবে, আরেক ঘর। 1 2 3 4 5, এই জায়গায় দিব হলো 50। তো 48 কোথায় হবে বলো? এই যে 164 তে কত? 48 না? 164 হলো কোথায়? এই জায়গায়। এখান থেকে 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 46 48, এই জায়গায় 48। এরপরে কত আছে? 12। 12 কোথায়? এই 74 হলো 12। 74 কত? 12। 74 12 দাও। 2 4 6 8 10 12, এই জায়গায় 12। তারপরে লাস্টে কত? 8। এই 84 হলো 8। 2 4 6 8, এই জায়গায় হলো 8। তারপরে 94 তে কত? 0। 94 তে কত? এই জায়গায় 0। এখন এগুলা যোগ করে দাও। এখন এগুলা কি করবা? যোগ করে দাও। দেখো এই শূন্য থেকে শুরু করে এটার সাথে একটা যোগ দাও, তারপরে এটার সাথে একটা যোগ দাও, তারপরে এই জায়গায় একটা যোগ দাও, তারপরে এখানে একটা যোগ দাও, এই জায়গাতে এখানে একটা যোগ দাও, তারপরে এই জায়গায় একটা যোগ দাও, তারপরে এই জায়গাটা যোগ দাও। আর আরেকটা জিনিস হলো, সেটা আমি একটু বলি। এই গ্রাফের এইখানে একটু ফাঁকা জায়গা করে এই জায়গাটা লিখবা। এই জায়গায় একটু নোট লিখে দিবে। এই জায়গায় এই ফাঁকা জায়গা ঢুকে কি লিখবা জানো? এই জায়গায় তুমি লিখবা হইলো এক্স অক্ষ বরাবর লিখে দিবা, এক্স অক্ষে আর ওয়াই অক্ষে
কোন জিনিসগুলো লিখবা, এই লাইনটা লিখে দেবে 5 ঘর সমান 10 একক আর 1 ঘর সমান 2 একক। এই লেখাটা তুমি এই জায়গায় লিখে দিলে তোমার খাতার মানটা আরো ভালো হবে। কি বলছি, এই যে দুটো লেখা, এই দুটো লেখা তুমি এই জায়গায় লিখে দিবা কোনায়, পেন্সিল দিয়ে, কলম দিয়ে কিন্তু না। এটা কাজ করবে, যখন 5 ঘর সমান যদি 5 একক হয় তাহলে তুমি লিখবা হইলো, এই দেখো 5 ঘর সমান 5 একক, এটা মানে হইলো 1 ঘর সমান 1 একক। আর 5 ঘর সমান 10 একক, এটা মানে হইলো 1 ঘর সমান 2 একক। ঠিক আছে, তো তুমি 5 ঘর সমান 10 একক না লিখিয়া তুমি লিখবা 1 ঘর সমান 2 একক এই জায়গায়, আর এই জায়গায় যা আছে তাই থাক। আর এই ওই অক্ষ বরাবর তো এখানে যেটা ধরবা সেটাই তুমি লিখে দিবা। বুঝতে পারছো? তাহলে তোমার খাতার মানটা কি হবে, আরো ভালো হবে। তো এই হলো কি আমাদের চিত্র। তো সবাই কি বুঝতে পারছো? একটু আমাকে বলো, একটু বলো আমাকে বুঝতে পারছো কিনা। তো আমরা গণসংখ্যা বহুভুজ আমাদের 3টা লেখচিত্রিক অঙ্কন, অজীব রেখা অঙ্কন করছি, আয়তরেখা অঙ্কন করছি, আর কি আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়ে গেছে। এরপরে আসো পরের অঙ্কে চলে যাই। দেখো কি আছে 4 নাম্বারটা, এই দেখছো আমাদের এখানে কিন্তু একটা আছে। আমাদের আর গ্রাফ আমরা অঙ্কন করব না, কারণ 3টা গ্রাফে আমরা অঙ্কন করে ফেলছি, তো হয়ে গেছে আমাদের গ্রাফ। ঠিক আছে, আচ্ছা, তো এরপর আমরা পরবর্তীতে চলে যাই। দেখো আচ্ছা, তো এইখানে আমাদের কি করতে হবে, দেখো শ্রেণীব্যাপ্তি 7 ধরে আমাদের এই যে ছোটবেলায় আমরা যে অঙ্কগুলা করতাম ওই অঙ্কগুলো আছে এখানে, ছোটবেলায় যে অঙ্ক করছিলাম ওইগুলা। ঠিক আছে, তো এখন দেখো এগুলা অনেক হিউজ, এইগুলো আসলে তোমরা দিবা না। আমি বলি এই অঙ্ক তোমার 2টা আসবে, এই অঙ্ক যদি আসে তুমি দিবা না, কারণ এগুলা হলো ঝামেলা বেশি। এগুলা কি ঝামেলা বেশি, এগুলো দেওয়ার কোনো দরকার নাই। বুঝতে পারছো? আচ্ছা, এখন বলছে যে শ্রেণীব্যাপ্তি 7 ধরে গণসংখ্যার সারণী তৈরি করতে বলছে। তো এটা তোমার শ্রেণীব্যাপ্তি 7 ধরে এখান থেকে সর্বনিম্ন তুমি চাইলে একটা কাজ করতে পারো, সেটা হইলো ছোট থেকে বড় সাজাইতে পারো, বাট ছোট থেকে বড় যদি না সাজাও কোনো সমস্যা নাই। তো এটা আবার টাইম বেশি লাগবে, সাজানোর দরকার নাই। তুমি কি করবা, যে প্রথমে লেখো পরিসর নির্ণয় করো, এখানে লেখো সর্বোচ্চ কত, বার করো তো সর্বোচ্চ কত হবে, সর্বোচ্চ সংখ্যা বের করো কত হবে, আমি বের করতেছি, তুমিও বের করো আমিও বের করি। সর্বনিম্ন, সবাই দেখো কত হবে, সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত আমাকে বলো। তোমাদের কমেন্ট দেখে আমি শিওর হবো কত, বলো, আমি একটু বের করি তোমরাও বের করো। সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত? 72, 74, 82, 82, 82, 86, 86, 86, 91, 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 কত? আচ্ছা, সর্বনিম্ন কত বলো, বলো সর্বোচ্চ কত সর্বনিম্ন কত বলো। 37, 37, 37, 36, 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 দেখা যায় না? আমার মতে সর্বোচ্চ হইল 91 আর সর্বনিম্ন হইল 36। ঠিক আছে, আমার মতে এইটা, তোমাদের দেখো কত হয়। তো এখন আমরা পরিসর নির্ণয় করব। পরিসর কি হবে, 91 বিয়োগ 36 যোগ হইল 1, 91 তে 36 বিয়োগ করে 1 যোগ করে দাও। একানব্বই বিয়োগ 36 যোগ 1 কত হবে, 56 হবে। ঠিক আছে, এখন লিখবা যে শ্রেণীব্যাপ্তি 7 ধরে গণসংখ্যা নিবেশন সারণী, শ্রেণীব্যাপ্তি 7 ধরে 7 ধরে শ্রেণী সংখ্যা কয়টা হবে, শ্রেণী সংখ্যা 56 ভাগ হইল 7, তাহলে কত হয় 56 ভাগ 7, 8টা হবে। ঠিক আছে, 8 ঘর হবে, কয় ঘর, 8 ঘর। তো দেখো আমরা এখন একটা ছক তৈরি করি, 8টা ঘর তৈরি করব।
কয়টা? 8টা ঘর তৈরি করব। এক, এর পাশাপাশি হবে কয়টা? 3টা। ট্যালি একটা, গণসংখ্যা একটা, আর হলো এরকম একটা। 8টা ঘর তৈরি করব। একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8। আরেকটা এক্সট্রা হবে, আরেকটা এখানে আরেকটা দিয়ে দিই, এই যে। তো প্রথমে আমাদের কি? শ্রেণী ব্যক্তি, তারপরে কি? ট্যালি, তারপরে কি? গণসংখ্যা। শ্রেণী ব্যক্তি, ট্যালি, আর কি? গণসংখ্যা। তোমরা বললাম না সর্বোচ্চ কত সর্বনিম্ন কত? কমেন্ট করতে বললাম না? আচ্ছা, তারপর দেখো এখন আমাদের কি করব এখানে, যে আমাদের এখন কি হবে, যে আমরা কি শুরু করবো কোন জায়গা থেকে? তো দেখো আমরা শুরু করবো 36 থেকে। 36 থেকে কত? 36, 37, 38, 39, 40, 41, 42। তো 42 পর্যন্ত যাবে। আবার এখানে 43 থেকে 43, 44, 45, 46, 47, 48, 49। 49 পর্যন্ত যাবে। তারপরে 50 থেকে 50, 51, 52, 53, 54, 55, 56। এই যে 56। এরপরে 57 থেকে কত? সরি, এখানে কত হবে? 56 হবে। দাঁড়াও, 50, 51, 52, 53, 54, 55, 56। ঠিক আছে। তারপরে 57 থেকে 57, 58, 59, 60, 61, 62, 63। তারপর 64 থেকে 64, 65, 66, 67, 68, 69, 70। 71 থেকে 71, 72, 73, 74, 75, 76, 77। 77। 78 থেকে 78, 79, 80, 81, 82, 83, 84। 84। তারপরে 85 থেকে 85, 86, 87, 88, 89, 90, 91। এই যে 91। ঠিক আছে। এখন আমরা ট্যালি বসাবো। কি বসাবো? ট্যালি বসাবো। তো ট্যালি কিভাবে বসাবো? প্রথমে আছে কত? 72। 72 কোন ঘরে? একটা করে লিখবা, দাগ দিয়ে দিবা। 72 কোন ঘরে? এই ঘরে 72। তারপর কত আছে? 48। 48 কোন ঘরে? এই ঘরে 48। তারপর কত? 37। 37 কোন ঘরে? 37 হইলো এই ঘরে। তারপরে 56 কোন ঘরে? এই ঘরে 56। তারপরে 67 কোন ঘরে? এই ঘরে 67। 74 কোন ঘরে? এই ঘরে 74। তারপরে 82 কোন ঘরে? 82 হইলো এই ঘরে। 36 কোন ঘরে? এই ঘরে 36। 45 কোন ঘরে? 45 এই ঘরে। তারপর 42 কোন ঘরে? এই ঘরে। তারপরে 66 কোন ঘরে? তারপরে 55 এই ঘরে 55। তারপরে 72 কোন ঘরে? এই ঘরে। তারপরে 86 কোন ঘরে? এই ঘরে 86। তারপর হলো 51 কোন ঘরে? 51 এই ঘরে। তারপর হলো 69। 69 হলো এই ঘরে। তারপরে 77 কোন ঘরে? এই ঘরে। তারপরে 91 কোন ঘরে? এই ঘরে। তারপরে 62 কোন ঘরে? 62 হইলো এই ঘরে। তারপরে 79 কোন ঘরে? 79। 79 হইলো 78, 79, 38। 38 এই ঘরে। 53। 53 এই ঘরে। তারপরে 53 পরে আছে কত? 60। 60 কোন ঘরে? এই ঘরে 60। তারপরে 74 এই ঘরে 74। তারপরে 58 এই ঘরে 58। 65 এই ঘরে 65। 72 এই ঘরে 72।
73, এই ঘরে 73, 56, এই ঘরে 56, 42, এই ঘরে 42, 85, এই ঘরে 85, 54, এই ঘরে 54। হিসাব করি কত? 5, এন কত? 2, এন কত? 5 আর 1 কত? 6, এন কত? 3, এন কত? 4, এন কত? 5, 7, এন কত? 2, এন কত? 3। এই হইলো আমাদের কি সারণী, ঠিক আছে। তো এরপরে বলছে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো, এটা আমরা করে ফেলছি। তারপরে অজীব রেখা অঙ্কন করো, এটাও কি আমরা করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, বেশি সময় যাবে না, বাট করতে হবে। কি করবা এখন বলো? সারণী তৈরি করতে বলছেন, কি করবা? করতে তো হবেই, না করলে কি করবা? এখন করতে তো হবেই, তাই না? এই শ্রেণী একটু সময় বেশি লাগবে, সমস্যা নাই। তো এখন কত কয়টা হয়েছে বলো তো, আমি দেখি তো কয়টা হয় এই জায়গায়। 5 আর 2 কত? 7, 5 আর 2 7, 7 আর 6 কত? 13, 13 আর 3 কত? 16, 16 আর 4 20, 20 আর 7 27, 29 30, 31 32 33। অঙ্ক কি হইলো নি? এটাকে দেখে নি, দাঁড়াও। 33 না, এর কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32টাকে ভুল হইছে? 32টা হইছে কে? ভুল হইলো কে? কিন্তু 32টা হওয়ার কথা, দাঁড়াও হিসাব করি। 5 যোগ 2 যোগ 6 যোগ 3 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3, ঠিক আছে 32টাই হইছে। আমি হিসাবে ভুল করছেন, কত হবে? n = 32। ওকে, এরপরে আসো পরবর্তীতে। আচ্ছা, আর আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা আমরা করে ফেলবো। তারপরে দেখো এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এগুলো এখন পারবো, অজীব রেখা অঙ্কন করতে পারবো, আমি শিখাই দিছি। আবার তোমার ধরো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় প্রথমে আমি শিখাইছি, ঠিক আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমি কিন্তু শিখাই দিছি। এই জায়গায় লিখে দিবা 32, আর আমি লিখে দিবা এই জায়গায়, দ্বারা এমনি লেখো 3, এখানে এন এর মানটা লিখে দিবা 32, ঠিক আছে। দেখো এরপরে আসো পরবর্তীতে। এই জায়গায় কি আছে, যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে বলছে, আর এইটা আর মধ্যক নির্ণয় করা শিখাইছি। প্রথমে এন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। জোড় সংখ্যা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখাই দিছি। এটা করবা, বাড়ির কাজ তোমাদের 5 নাম্বারটা, ঠিক আছে। আর তারপরে লাস্টেরটা কি আছে, যে মধ্যক নির্ণয় করতে বলছে আর অজীব রেখা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো তোমরা পারবা প্রচুরক শ্রেণীর। এখন তোমাদের হলো একটা জিনিস শেখানো হয় না, সেটা হলো প্রচুরক। কি শেখানো হয় নাই? প্রচুরক শেখানো হয় নাই। প্রচুরকটা একটু তোমাদেরকে শেখাই দিই, বুঝতে পারছো? প্রচুরক শেখানো হয় নাই, প্রচুরকটা আমি একটু শেখাই দিই তোমাদেরকে। আমি একটা ছক তৈরি করি, আর এটার প্রচুরক নির্ণয় করে শেখাই। ধরো এই ছকটার প্রচুরক নির্ণয় করে শেখাই দেবো তোমাদেরকে। আচ্ছা, আমি একটা ছক তৈরি করি, দাঁড়াও। এই যে কি আছে, এইটার প্রচুরক নির্ণয় করি। দাঁড়াও, এইখানে কি আছে, এটার গতে মনে করো, এটার খ নাম্বারে তোমাকে বলছে প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করে শেখাই, দাঁড়াও। তো লেখো প্রচুরক। এখানে মনে করো খ নাম্বারে আছে হইলো প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা কি করব? প্রচুরক নির্ণয় করার জন্য সারণী তৈরি করি। দেখো, তো এটার যা আছে সারণী তাতেই হবে, আমাদের সারণী তৈরি করতে হয় না, তাও তুমি একটু লিখবা, ঠিক আছে। এটা সারণী যা আছে তাতে হয়ে যায়, আমাদের সারণী আর তৈরি করা লাগে না। তাও আমি একটু অঙ্কন করে দেখাই তোমাদেরকে। এখানে লেখা হলো শ্রেণীব্যাপ্তি, এই জায়গায় গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি কত? 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90, আর 91 থেকে 95। গণসংখ্যা আছে 4 6 9।
9 13 7 5 5, ঠিক আছে, 13 7 5। এখন এটার কি করবা, যে উপাত্তের কি নির্ণয় করতে বলছে, প্রচুরক। তো প্রচুরক কিভাবে নির্ণয় করবা, প্রচুরক নির্ণয় করার জন্য এখানে দেখবা যে সর্বোচ্চ কত সংখ্যা আছে, সর্বোচ্চ এখানে কত আছে বুঝছো, এই সর্বোচ্চটা তুমি দেখবা সর্বোচ্চ কত আছে। তো আমরা এখন দেখো এখানে সর্বোচ্চ লিখি, এখানে লিখবা যে গণসংখ্যা সর্বাধিক আছে, এখানে গণসংখ্যা সর্বাধিক আছে। আরেকটা শিখাই নাই, দাঁড়াও এটা শিখাবো, আর একটু সময় দাও আমাকে, এটা শেখাবো আর আরেকটা শেখাবো। সর্বাধিক আছে কত, সর্বাধিক আছে হলো 13। সুতরাং প্রচুরক শ্রেণী কি হবে, আচ্ছা গণসংখ্যা সর্বাধিক আছে 13, গণসংখ্যা সর্বাধিক আছে 13 যা কোথায়, 81 থেকে 85 শ্রেণীতে অবস্থিত। এখন লিখবা সুতরাং কি লিখবা, সুতরাং প্রচুরক শ্রেণী কত, 81 থেকে 85। এখন লেখো, সুতরাং এখান থেকে মানগুলো বের করো, এল ইজ ইকুয়াল টু কত, এল এর মান কত 81, মানে সর্বনিম্নটা। আর তারপর হলো কি লিখবা, F1 হইলো কি করতে হয় জানো, F1 হইলো এই 13 থেকে 9 বিয়োগ করবা, 13 থেকে 9 মানে ওই গণসংখ্যা বিয়োগ হলো তার আগেরটা, ওই গণসংখ্যা বিয়োগ কি তার আগেরটা। তো 13 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 9 10 11 12 13 4। আর F2 কত হবে, F2 হইলো 13 থেকে 7 বিয়োগ করবা, তো কত হবে 8 9 10 11 12 13 কত 6। আচ্ছা এরপরে আর কি লাগবে, আর লাগবে হলো এইচ কত, তুমি নিচে নিচে লিখতে পারো, যেহেতু জায়গা নাই আমি সেহেতু পাশাপাশি লিখছি, তোমরা চাইলে নিচে নিচে লিখবা, এগুলা কোথায় নিচে নিচে লিখবা। এইচ এর মান কত 66 67 68 69 70, কত আছে এই জায়গায় 66 67 68 69 70, 5, এই 5, ঠিক আছে। এখন তুমি কি করবা, সূত্র বসাই দিবা। সূত্রটা কি আমাদের বলো তো, এই যে প্রচুরক সমান, সূত্র হইলো L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 গুণ হইলো H। এখন মানগুলো বসাই দাও, L এর মান কত 81, আর F1 কত 4, আর কত 4 যোগ হইলো 6 গুণ হইলো 5। তাহলে ক্যালকুলেশন করো, 81 যোগ হইলো কত 4 5 20, আর 4 আর 6 কত 10, তো 81 যোগ হইলো 2 সমান কত 83। এটাই কি আমাদের প্রচুরক, বুঝতে পারছো, এটা কি প্রচুরক। তো আমরা প্রচুরক কিন্তু নির্ণয় করে ফেললাম। এরপরে আসো, প্রচুরক তো বুঝতে পারলাম, তাহলে প্রচুরক কত হবে 83। ওকে, এর একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারো, বুঝতে পারছো, বলো কোথাও সমস্যা আছে কিনা বলতে পারো। আচ্ছা ফিজিক্স ক্লাস দিব, সমস্যা নাই, ফিজিক্স ক্লাস দিব, প্রবলেম নাই। এরপরে আমরা আরেকটা জিনিস শেখানো হয় নাই, যে এমনি নর্মাল পদ্ধতিতে গণ নির্ণয়টা শেখানো হয় নাই, ঠিক আছে, ওইটা আমি একটু শেখাই দিই তোমাদেরকে। নর্মাল যে পদ্ধতি আছে ওইভাবে কেমনে গড় তৈরি করে সেটা আমি একটু তোমাদেরকে শেখাই দিই, ওটা শেখানো হয় না, আমি এইটা দিয়েই শেখাই দিই তোমাদেরকে, ঠিক আছে, এই অঙ্কটা দিয়েই তোমাদেরকে আমি নর্মাল পদ্ধতিতে গড়টা শেখাই দিই। দেখো, তো এখন আমরা এটা শিখবো হইলো গড় নির্ণয় করা শিখবো। তো ধরো তোমার গ নাম্বার প্রশ্নে আছে হইলো, তোমার ধরো গতে আছে, গ নাম্বার প্রশ্নে বলছে, এটা অজীব রেখা না, গতে তোমাকে বলছে মনে করো যে গড় নির্ণয় করো, তো শোনো আমাদের, আমি তোমাদেরকে বলে দিই একটু, সেটা হইলো তোমাদের প্রশ্নে অনেক সময় কি থাকতে পারে, যে গড় নির্ণয় করো বলতে পারে, কি বলতে পারে গড় নির্ণয় করো। তো তোমাকে যদি বলে যে গড় নির্ণয়, গাণিতিক গড় নির্ণয় করো, তা তুমি নর্মালি কিভাবে নর্মাল পদ্ধতিতে করবা, ঠিক আছে। আচ্ছা তোমাকে যদি বলে দেয় যে সংক্ষিপ্ত পদ্ধতিতে করো, তোমার যদি বলে গড় নির্ণয় করো, তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, গাণিতিক বা সংক্ষিপ্ত,
কিন্তু তোমাকে যদি বলে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে অবশ্যই তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে কি করতে হবে। ওকে, আর যদি এমনিতে বলে এমনিতে পদ্ধতি শিখাই দেই, তো এমনি পদ্ধতির জন্য তোমার কি কি লাগবে, শ্রেণীব্যক্তি লাগবে, আর কি লাগবে, আর লাগবে মধ্যমান, আর কি লাগবে, মধ্যমান লাগবে। শ্রেণীব্যক্তি, আচ্ছা এখানে লেখো, আরেকটা লেখো যে এই যে গড় নির্ণয়ের জন্য সারণী নিম্নরূপ। আচ্ছা, তো এই জায়গায় লেখো, আরেকটা ঘর তৈরি করো, এই জায়গায় গণসংখ্যার আর দুটা ঘর লাগবে আরো, এই যে, ঠিক আছে। তো এটা হলো আমাদের মধ্যমানের ঘর, এটা লাগবে মধ্যমান, মধ্যমান হলো xi, আর এই জায়গায় লাগবে গণসংখ্যা, গণসংখ্যা হলো fi, আর এই জায়গায় কি fi xi, ঠিক আছে। আচ্ছা দেখো এখন তাহলে এখানে তুমি কি করবে, মধ্যমান কিভাবে, 66 যোগ 70 ভাগ 2, 66 যোগ 70 ভাগ কি 2, দেখো 66 যোগ 70 ভাগ কত 2, 66 যোগ 70 136 ভাগ হলো 2, তাহলে কত হবে 68। 71 তে 75 এর মধ্যে কত, 71 যোগ হইলো 71 যোগ 75 140 ভাগ হলো 2, কত হয় 73। আর এটার মধ্যে কত হবে তাহলে 68, এটার মধ্যে কত হবে 83, এর কত হবে 88, এর কত হবে 93। তো গণসংখ্যা কত দেওয়া আছে 4 6 9 13 7 5। এখন আমরা কি করব, মধ্যমান আর গণসংখ্যা গুণ করে দিব, 68 গুণ 4, এইটা এটা গুণ করে দিব, কত হয় 272। 73 গুণ 6 438, 78 গুণ 9 702, 83 গুণ 13 1079, 88 গুণ 7 616, 93 গুণ 5 465, ঠিক আছে 465। এখন আমরা কি করব, আরেকটা ঘর আমাদের বানাইতে হবে। এখানে লিখবা n এর মান, n ইজ ইকুয়াল টু কত, দেখো 4 যোগ 6 যোগ 9 যোগ 13 যোগ 7 যোগ 5, 4 6 9 13 7 5, তাহলে কত হয় 44। আর এটা কত, এইগুলো সব যোগ করে দাও, এটা লিখবো হলো সামেশন অফ fi xi, কত হয় যোগ করে দেখো, এই দুটো অঙ্ক আমি চেঞ্জ করে দিছি আর এই দুটো দিয়ে দিছি, দেখো তো 272 যোগ হইল 438 যোগ 702 যোগ 1079 যোগ 616 যোগ 465, কত হবে 3572। সুতরাং গাণিতিক গড় 1/n সামেশন অফ fi xi, তার মানে কত করবা এখানে 1/n এর মান কত 44, গুণ হইল 3572, ভাগ করলে কত হয় 3572 ভাগ হইল 44, 81.18। এটাই কি আমাদের উত্তর, প্রায় লিখে দিবা, পয়েন্ট আসছে তো কি করবা প্রায় লিখে দিবা, ঠিক আছে। তো এই হইলো আমাদের গড় নির্ণয়, এটা হলো নরমাল পদ্ধতিতে আমাদের কি গড় নির্ণয়, বুঝতে পারছো। যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর আমাদের এই যে ফেসবুক তো তোমাদের সাথে আছে, ফেসবুকে তো নিয়মিত আমরা ক্লাস নেই আর আপডেটগুলো আমরা এখানে দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।